হ্যালো ভিউয়ার্স, আমাদের আরও একটি সকল পর্বের গল্পে আপনাদের স্বাগতম। গল্পটি অনেক বড় হয় এবং গল্পটি অনেক রহস্যপূর্ণ হয়। গল্পটি 2 সিজনে পাবলিশ করা হবে। তাহলে চলুন গল্পটি শুরু করা যাক। ফুটপাতের এক কোণায় বসে কান্না করছে 16-17 বছরের একটা ছেলে। অবশ্য ওর কান্না করার যথেষ্ট কারণও আছে, কারণ আজ ওর চোখের সামনে ওর মাকে খুন করেছে ওর বাবা। অনেক কষ্টে সবার চোখ ফাঁকি দিয়ে পালিয়ে এসেছে ও, নাহলে হয়তো ওর মায়ের সাথে ওকেও মরতে হতো। কিন্তু ওর খুব কষ্ট হচ্ছে। ওর চোখের সামনে ওর মা ছটফট করতে করতে মারা গেল, কিন্তু ও কিছুই করতে পারলো না। অবশ্য চাইলেও কিছু করতে পারতো না ও, কারণ একটা 16 বছরের ছেলের পক্ষে এতগুলো মানুষের সাথে পেরে ওঠা বেশ দুঃসাধ্য ব্যাপার। তবে আজ না পারুক, একদিন হয়তো পারবে, যেদিন ও নিজেকে ওর বাবার থেকেও শক্তিশালী রূপে প্রতিষ্ঠিত করতে পারবে। ওর বাসা ঢাকাতে, আর এই শহরের নামকরা 3জন গ্যাংস্টারের মাঝে ওর বাবাও একজন। তাই ওর পক্ষে এখন কিছুই করা সম্ভব না। যদি বা কিছু করতে চায় তাহলে হয়তো বেঘরেই প্রাণটা যাবে, কিন্তু নিজের মায়ের খুনের বদলা না নিয়ে সেও মরতে চায় না, বরং এই মানুষ নামের নরপিশাচটাকে তিলে তিলে মারতে চায়। এখন শুধু সময়ের অপেক্ষা। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই ছুঁই। রাত যত গভীর হচ্ছে রাস্তায় মানুষের আনাগোনাও তেমন কমে যাচ্ছে। ঠান্ডাও বেশ পড়েছে। ঠান্ডায় ওর হাত পা কাঁপছে, কিন্তু নিজের শীত নিবারণ করার কোনো উপায় ওর কাছে নেই। হঠাৎ কোথা থেকে একজন মেয়ে এসে একটা চাদর জড়িয়ে দিল ওর গায়ে। ও অবাক চোখে তাকিয়েছে মেয়েটির দিকে, আর মেয়েটির মুখে ফুটে উঠেছে একটা বিশ্বজয়ের হাসি। মেয়েটি রাশমিকের থেকে বয়সে বেশ বড়, আনুমানিক 24 বা 25 বছর হয়তো হবে মেয়েটির বয়স। ছেলেটা মেয়েটির দিকে জিজ্ঞাসা সুরে দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন করল, আপনি কে আপু? মেয়েটি মুচকে এসে জবাব দিল, আমার নাম আখি। তোমার নাম কি বাবু? মেয়েটির কথার প্রতি উত্তরে ছেলেটার নিজের নাক ফুলিয়ে বলল, আমার নাম রাশমিক, আর দেখুন আমাকে একদম বাবু বলবেন না, আমি বাবু না, আমি যথেষ্ট বড়। ওলে ওলে, তাই? তাই। কিন্তু এত রাতে তুমি এখানে কি করছো? আর তোমার বাবা মা কোথায়? আখির প্রশ্নের জবাবে রাশমিক মাথা নিচু করে বলে, আমার বাবা মা নেই। আহারে, তাহলে তুমি এখন কোথায় যাবে? জানি না, এখানেই থাকবো। কিন্তু তুমি এখানে একা একা কি করে থাকবে? বাইরে তো প্রচুর শীত, তোমার ঠান্ডা লেগে যাবে। রাশমিক কাঁদো কাঁদো গলায় উত্তর দিল, আমার যাওয়ার কোনো জায়গা নেই। আমার সাথে যাবে? কেন আপনার সাথে যাব? কেন? আপনি কি আমার কেউ হন? আর আপনি যদি আমার কোনো ক্ষতি করে দেন তখন? পিচ্ছি হলে কি হবে? মাথায় বুদ্ধি আছে। আমি তোমার বোন হই, বুঝলে? তোমার কোনো ক্ষতি আমি করব না, তুমি নিশ্চিত থাকতে পারো। রাশমি খানিকটা চিল্লিয়ে বলল, আপনাকে না বললাম আমি পিচ্ছি না? উফ, কানের পর্দাটা মনে হয় ফেটে গেল। আচ্ছা আচ্ছা, আর পিচ্ছি বলবো না। এখন চলো আমার সাথে। কোথায় যাব? আমার বাসায়। না, আমি যাব না, আমি তো আপনাকে চিনি না। তাহলে কেন যাব আপনার বাসায়? আমাকে না একটু আগে আপু বললে, তাহলে এখন চেনো না কিভাবে? কিন্তু আমি আপনার সাথে গেলে আপনার পরিবারের সমস্যা সৃষ্টি হতে পারে। আখি নিজের মুখে একটা মুচকি হাসি রেখে টেনে পড়ল। বাহ, পিচ্ছি দেখি অনেক কিছু বোঝে। রাশমিক ভ্রুকুচকে তাকিয়ে জবাব দিল, আপনি আমাকে আবার পিচ্ছি বলছেন? আচ্ছা বাবা, আর বলবো না, এখন চল তো আমার সাথে। কিন্তু আপনার পরিবার? সেটা নিয়ে তোকে ভাবতে হবে না। আমার পরিবার বলতে শুধু আমি এবং আমার স্বামী, আর ও খুব ভালো। তোকে দেখলে বরং অনেকটা খুশি হবে। আচ্ছা। তারপর আখি একটা রিক্সা ডেকে রাশমিককে নিয়ে ওর বাসার দিকে রওনা দিল। প্রায় 30 মিনিটের যাত্রাপথে অতিক্রম করে রিক্সা এসে থামলো আখির বাড়ির সামনে। আখি রিক্সা থেকে নেমে রিক্সাওয়ালার ভাড়া মিটিয়ে দিল। অন্যদিকে রাশমিক আখির বাড়ির দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে। বাড়িটা বেশ সুন্দর, রাশমিকদের বাড়ির মতো হয়তো এতটা বড় না, কিন্তু এটা ছোটোখাটো রাজপ্রাসাদ বলা চলে। আখি রাশমিককে মৃদু ধাক্কা দিয়ে বলল, কি রে, কি দেখিস অভাবে? তোমার বাড়িটা বেশ সুন্দর। পছন্দ হয়েছে তোর? অনেক। আচ্ছা, এবার ভিতরে চল।
আখি রাশমিককে নিয়ে ভিতরে চলে গেল। বাসার ভিতরে ঢুকে রাশমিক চারদিকে একবার নিজের চোখ বুলিয়ে নিল। বাসাটা বেশ সাজানো গোছানো। হঠাৎ একটা লোক এসে আখি এবং রাশমিকের সামনে দাঁড়ালো। রাশমিক তাকিয়ে আছে লোকটার দিকে। লোকটা যেমন লম্বা তেমন দেখতেও বেশ সুদর্শন। লোকটা আখিকে উদ্দেশ্য করে বলল, এতক্ষণ কোথায় ছিলে আখি? ফোনটাও বন্ধ করে রেখেছো। আসলে গাড়িটা হঠাৎ রাস্তায় খারাপ হয়ে যায় আর ফোনটাও অফ হয়ে গেছিলো, তাই আর তোমার সাথে যোগাযোগ করতে পারিনি। এই জন্যই বলি সাথে ড্রাইভার নিয়ে যেতে, কিন্তু কে শুনি কার কথা? আজ ড্রাইভার সাথে থাকলে তো আর এই প্রবলেমটা হতো না। আচ্ছা ঠিক আছে, পরের বার থেকে নিয়ে যাব। লোকটা এতক্ষণে দৃষ্টিপাত করলো রাশমিকের দিকে এবং আখিকে প্রশ্ন করলো, কেউ? ওর নাম রাশমিক। লোকটা রাশমিকের সামনে হাঁটু করে বসে বলল। হ্যালো। আখি লোকটার দিকে ইশারা করে রাশমিককে উদ্দেশ্য করে বলল, রাশমিক, ও হলো আবির, আমার হাজবেন্ড। আখির কথা শেষ হলেই রাশমিক আবির দিকে হাত বাড়িয়ে দিয়ে বলে, হ্যালো স্যার। স্যারকে? হ্যাঁ, আমাকে তুমি ভাইয়া বলে ডাকবে, কেমন? কিন্তু কোনো কিন্তু কিন্তু নয়, বুঝলে? রাশমিকের থেকে দৃষ্টি ফিরিয়ে আবির আখিকে প্রশ্ন করলো। এই কিউট পিসটাকে কোথায় পেলে তুমি? আখি মাথা নিচু করে আবিরের কানের কাছে মুখ নিয়ে গিয়ে বলে। হুস, পিচ্ছি বললো না ওকে। আবির তখন রাশমিকের দিকে নিজের দৃষ্টি স্থাপন করে দেখে। রাশমিক ওর দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে আছে। নিজের মুখে খানিকটা হাসির ছাপ এনে আবির বলে, আরে আমি তো মজা করেছি, আর বলবো না। আবির আবার আগেকে প্রশ্ন করলো। বললে না তো ওকে কোথায় পেলে? অন্তঃপর আখি প্রথম থেকে শেষ পর্যন্ত ঘটে যাওয়া সব কিছু আবিরকে খুলে বলল এবং আবির সবটা শূন্য পরে রাশমিকের দিকে তাকিয়ে বলে, খুব ভালো করেছো। তুমি পড়াশোনা করবে? আবিরের প্রশ্নের উত্তরে রাশমিক না সূচক মাথা নাড়লে আবির জিজ্ঞেস করে, কেন? রাশমিক মাথা নিচু করে করুণ গলায় উত্তর দিল, আমার কাছে টাকা নেই। টাকা আমি দিব। আমি আপনার টাকা কেন নিতে যাব? তাও ঠিক। আচ্ছা তাহলে এখন ধার নিও, বড় হয়ে ফেরত দিও, কেমন? আচ্ছা তাহলে নিব। আবির মুখ ভর্তি হাসি নিয়ে বলল, আচ্ছা এবার চলো খাওয়া দাওয়া করে নেই, তারপর কালকে তোমার স্কুলে ভর্তি করে দিব, কেমন? আচ্ছা। তারপর রাশমিক আবির এবং আখি খেতে চলে গেল। খাওয়া দাওয়া শেষ করে আখি রাশমিককে একটা রুম দেখিয়ে দিল। রাশমিক ঘুমাতে চলে যায়। পরের দিন সকালে আবির এবং আখিকে রাশমিককে একটা স্কুলে ভর্তি করিয়ে দিল, ক্লাস 9-এ। এইভাবেই বড় হতে থাকে রাশমিক, আবির এবং আখির ছাত্র ছয়ায়। 4 বছর পর রাশমিক ওর রুমে রেডি হচ্ছে, কারণ আজ ওর ভার্সিটির প্রথম দিন। পরনে হোয়াইট টি শার্ট, তার উপরে ব্ল্যাক জ্যাকেট এবং ব্ল্যাক জিন্স, আর চুলগুলো স্পাইক করা। তবে আজকে রাশমিক অনেক খুশি। না, ভার্সিটি যাবে এজন্য নয়, এখন থেকে ও নিজের লক্ষ্যের দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে পারবে এজন্য। রাশমিক আয়নার সামনে দাঁড়িয়ে মুখে একটা মুচকি হাসি রেখে টেনে বলে, রায়হান খান, উই উইল মিট ভেরি সুন। রুম থেকে বেরিয়ে সিঁড়ি দিয়ে নামতে নামতেই আখিকে উদ্দেশ্য করে রাশমিক বলল, আপু খাবার রেডি হয়েছে? হ্যাঁ হয়েছে, আয় খেতে বস। রাশমিক খেতে বসলে আখি ওর পাশের চেয়ারে বসে মুচকি হেসে ওকে জিজ্ঞেস করলো, তারপর কেমন লাগছে? ভার্সিটির প্রথম দিন, পিচ্ছিটা আজ অনেক বড় হয়ে গেছে। তোমাকে না বলেছি আমাকে পিচ্ছি বলবে না? আচ্ছা বাবা, আর বলবো না, এখন তাড়াতাড়ি খেয়ে নে, না হলে দেরি হয়ে যাবে। ভাইয়া দেশে ফিরবে কবে? ওর নাকি আরও 6 মাস ওখানে থাকা লাগবে, কাজের অনেক চাপ। ও। হুম। অন্তঃপর রাশমিক খাওয়া দাওয়া শেষ করে আগের থেকে বিদায় নিল এবং বাসার বাইরে এসে বাইক নিয়ে রওনা দিল ভার্সিটির উদ্দেশ্যে। প্রায় 30 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে রাশমিক ভার্সিটিতে এসে পৌঁছালো। রাশমিক যখন ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকতে যাবে তখন একটা ছেলে এসে ওর বাইকের সামনে দাঁড়ালো এবং হঠাৎ এসে বাইকের সামনে দাঁড়ানোর কারণে রাশমিক জিজ্ঞেস করে, কি হলো ভাইয়া, এভাবে বাইকের সামনে এসে দাঁড়ালেন কেন? ভাই তোকে ডেকেছে। রাশমিক কিছুটা অবাক হয়ে প্রশ্ন করলো, কোন ভাই, কিসের ভাই? রিজভি ভাই। কোন রিজভি? তুই রিজভি ভাই গেছিলিস না? এই শহরের নাম করা গ্যাংস্টার সে। ও তাই, আচ্ছা চলেন দেখি আপনার রিজভি ভাইকে। রাশমিক ওর বাইকটা গেটের পাশে পার্ক করে ছেলেটার পিছন পিছন হাঁটতে শুরু করলো।
কিছু দূর যাওয়ার পরেই ও লক্ষ্য করলো একটা চেয়ারে একটা লোক বসে আছে আর তার চারপাশে আরও 10 থেকে 12 জনের মতো দাঁড়িয়ে আছে। রাশমিকের বুঝতে কোনো অসুবিধা হলো না যে এটাই সেই রিজভি। রাশমিকের পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা রাজভিকে উদ্দেশ্য করে বলল, ভাই ওকে নিয়ে এসেছি। রিজভি রাশমিকের দিকে হাত ইশারা করে বলে। এই তুই এদিকে আয়। রিজভির ইশারা মোতাবেক রাশমিক গিয়ে ওর সামনে দাঁড়ালে রিজভি প্রশ্ন করে, ভার্সিটিতে নতুন? ফার্স্ট ইয়ার। তুই জানিস না ভার্সিটিতে সিনিয়রদের সামনে বাইক নিয়ে আসতে হয় না? না, জানি না, আপনার কাছেই প্রথম শুনলাম। তোর সাহস তো কম না, আমার মুখে মুখে কথা বলিস। তুই গ্যাংস্টার ডিএসপির নাম শুনিসনি? না। আজ থেকে ভালো করে চেয়ে রাখ, আর কালকে থেকে ভার্সিটিতে বাইক নিয়ে আসবি না। সরি, আপনার কথাটা রাখতে পারলাম না। মানে? মানে আমি প্রতিদিনই বাইক নিয়ে ভার্সিটিতে আসবো। অতিরিক্ত সাহস কিন্তু ভালো না। সাহস তো একটু আছেই। তোকে একটা অফার দেই, শোন। কিসের অফার? কাজ করবি আমার হয়ে, টাকাও কামাতে পারবি, আবার ভার্সিটিতে রাজত্ব করতে পারবি। আমার কাছে এ থেকে একটা বেটার অপশন আছে। কি অপশন? তুই বরং আমার জন্য কাজ কর, তোকে এই ভার্সিটিতে না পুরো বাংলাদেশে রাজত্ব করাবো। রাশমিকের কথা শেষ হওয়া মাত্রই রিজভি চেয়ার থেকে উঠে সজোরে একটা থাপ্পড় মারল রাশমিকের গালে। থাপ্পড়ের আঘাত সহ্য করতে না পেরে রাশমিক মাটিতে পড়ে যায়। থাপ্পড়টা এতটাই জোরে লেগেছিল যে ওর ঠোঁট কেটে রক্ত পড়তে থাকে। রিজভি রাশমিকের দিকে সামান্য ঝুঁকে বলে, আমার একটা থাপ্পড়ের কাজ সহ্য করতে পারিস না, আবার আমাকে অফার দিস তোর হয়ে কাজ করার? রিজভির কথা শুনে রাশমিকের মুখে একটা মুচকি হাসি আবার ফুটে উঠল। রিজভি আবার বলতে শুরু করলো, যা যা বললাম ঠিক ঠিক তাই করবি। নতুন এসেছিস বলে আজকের মতো মাফ করে দিলাম। ভদ্র ছেলের মতো মাথা নিচু করে ভার্সিটিতে আসবি, আবার মাথা নিচু করে চলে যাবি। মাথা যদি উঁচু হয় তাহলে তোর ওই মাথাটা তোর ঘাড়ে আর থাকবে না, কথাটা যেন মরে থাকে। কথাগুলো বলে রিজভি এবং ওর লোকেরা ওখান থেকে চলে গেল। রাশমিক ওদের চলে যাওয়ার দিকে তাকিয়ে আছে এক দৃষ্টিতে, আর ওর মুখে ফুটে আছে সেই মুচকি হাসিটা। ও মাটি থেকে উঠে নিজের জ্যাকেটটা ছেড়ে ওর বাইকের দিকে পা বাড়ালো এবং বাইকের কাছে গিয়ে বাইকটা স্টার্ট দিয়ে ভার্সিটির ভিতরে চলে গেল। ভার্সিটির ভিতরে গিয়ে রাশমিক ওর বাইকটা পার্ক করে যখন বাইক থেকে নামতে যাবে তখনই ওর পা গিয়ে লাগে একটা মেয়ের গায়ে। মেয়েটির সাথে সাথে একটা চর বসিয়ে দিল ওর গালে। ফর্সার চামড়ায় আঙুলের দাগগুলো বেশ স্পষ্টই দেখা যাচ্ছে। মেয়েটি খানিকটা রাগান্বিত কণ্ঠে বলে, এই বেয়াদব, চোখে দেখতে পাস না? সরি, আসলে আমি খেয়াল করিনি। ভার্সিটিতে নতুন, আগে তো কখনো দেখিনি। জি, ফার্স্ট ইয়ার। এই জন্যই। শোন, এই ভার্সিটির কিছু নিয়ম আছে। কি নিয়ম? সিনিয়রদের সম্মান করে চলতে হয়, সিনিয়র দেখলে মাথা নিচু করে সালাম দিতে হয়। আর আমি তোমার 3 ব্যাচ সিনিয়র, তাই নেক্সট টাইম আমাকে সম্মান দিয়ে চলবে। ও আচ্ছা, ফার্স্ট ইয়ারের ক্লাস কোনটা একটু বলতে পারবেন? রাশমিকের কথার অতিরিক্তে মেয়েটি হাত দিয়ে একটা বিল্ডিংয়ের দিকে ইশারা করে বলে, ওই বিল্ডিং এর 509 নম্বর রুম। রাশমিক সামান্য মুচকে হেসে বলে, ধন্যবাদ। আর হ্যাঁ, আমি কাউকে সম্মান দিতে পারবো না। আমি আমার মতো চলি, কারো বাবার ইচ্ছা মতো না। আশা করি বুঝতে পেরেছিস। এখন তাহলে আসি। মেয়েটির কোনো উত্তরের অপেক্ষা না করে রাশমিক পা বাড়ালো ওর ক্লাসরুমের দিকে। আর মেয়েটি চোখ বড় বড় করে এক দৃষ্টিতে তাকিয়ে আছে রাশমিকের চলে যাওয়ার দিকে। রাশমিক 509 নম্বর রুমের সামনে এসে চারদিকে একবার ভালো করে চোখ বুলিয়ে নিল। ক্লাসরুমের ভিতরে ঢুকে দেখে সবাই যে যার মতো আড্ডা দিতে ব্যস্ত। ও গিয়ে সবার পিছনে একটা বেঞ্চে বসে পড়ল। কিছুক্ষণ পর কয়েকটা ছেলে ওদের ক্লাসরুমে ঢুকে রাশমিকের সামনে এসে দাঁড়ালো। রাশমিক তাকিয়ে আছে ওই ছেলেগুলোর দিকে, আর ক্লাসের সবাই তাকিয়ে আছে রাশমিকের দিকে। ওদের মধ্যে একটা ছেলে রাশমিকের কলার ধরে ওকে বসা থেকে টেনে তুলল এবং টানতে টানতে মাঠের মাঝখানে নিয়ে গেল। ক্লাসের সবাই করিডোরে চলে এসেছে কী হয় সেটা দেখার জন্য। কারো কারো মুখে আতঙ্কের ছাপ, আবার কারো কারো মুখে হাসি রেখা ফুটে উঠেছে। রাশমিক মাঠের মাঝখানে বসে আছে এবং ওর চারদিকে অনেকগুলো ছেলে দাঁড়িয়ে আছে। কারো হাতে হকি স্টিক, আবার কারো কারো হাতে স্ট্যাম্প আর ব্যাট। হঠাৎ ছেলেগুলিকে অতিক্রম করে হকি স্টিক হাতে একটা মেয়ে রাশমিকের সামনে এসে দাঁড়ালো। মেয়েটিকে দেখে রাশমিক আর নিজের হাসি আটকে রাখতে পারল না। সেই মেয়ে যার গায়ে রাশমিক পা লেগেছিল। মেয়েটি হাঁটু গেড়ে রাশমিকের সামনে বসে বলল,
তুই কারো বাবার ইচ্ছে মতো চলিস না, তাই না? এখন থেকে তুই কারো বাবার না, আমার ইচ্ছে মতো চলবি। কথাটা বলেই মেয়েটি বসা থেকে উঠে দাঁড়িয়ে নিজের শরীরের সর্বশক্তি নিয়ে হাতে থাকা হকি স্টিক দিয়ে রাশমিকের মাথার ডান সাইডে একটা বাড়ি মারল। আঘাতটা এতটাই জোরে ছিল যে সেটা সহ্য করতে না পেরে মাটিতে লুটিয়ে পড়ল এবং ওর মাথা বেটে সেখান থেকে চুইয়ে চুইয়ে রক্ত বেরোতে থাকে। মেয়েটি হকি স্টিক দিয়ে রাশমিকের শরীরে খোঁচাতে খোঁচাতে বলে, আজকে তো শুধু একটা মারলাম, পরের বার এমন ভুল করলে জানে মেরে দেব, মাইন্ড ইট। কথাটা বলেই মেয়েটি এবং ওর সাথে থাকা ছেলেগুলো এক এক করে চলে যেতে থাকে সেখান থেকে। ওদের চলে যাওয়ার পরে একটা মেয়ে রাশমিকের কাছে এসে ওকে টেনে তুলতে তুলতে বলে, এই তুমি ঠিক আছো? চলো হাসপাতালে চলো, তোমার তো ব্লিডিং হচ্ছে, ড্রেসিং না করালে ইনফেকশন হয়ে যাবে। রাশমিক মেয়েটির কথার কোনো জবাব না দিয়ে গুটি গুটি পায়ে হেঁটে ওর বাইকের কাছে চলে আসলো। বাইকটা স্টার্ট দিয়ে ভার্সিটি থেকে বেরিয়ে একটা হাসপাতালে চলে গেল ড্রেসিং করানোর জন্য। ড্রেসিং করা শেষ হলে ও রওনা দিল বাসার উদ্দেশ্যে। প্রায় 30 মিনিটের যাত্রাপথ অতিক্রম করে রাশমিকের বাইক এসে থামলো ওর বাসার সামনে। ও বাসার ভিতরে ঢুকে দেখে যে আঁখি ড্রয়িং রুমের সোফায় বসে টিভি দেখছে। ওকে দেখে আঁখি বসা থেকে উঠে ওর দিকে এগিয়ে এসে বলল, ভাই তোর কি হয়েছে? মাথায় চোট পেলে কিভাবে? আর বলিস না আপু, রাস্তা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটা বাচ্চা মেয়ে আমার বাইকের সামনে চলে আসে আর ওকে বাঁচাতে গিয়ে আমার এই অবস্থা। এই জন্যই বলি সাবধানে বাইক চালাবি, কিন্তু তুই তো নাসল বান্দা, আমার কোনো কথাই শুনবি না। আজ যদি তোর কিছু হয়ে যেত তখন কি হতো? আরে আমার কিছুই হবে না, বাদ দাও তো ওইসব কথা, আমি রুমে গেলাম একটু ঘুমাবো। যা, খাওয়ার সময় ডাক দিব নে। আচ্ছা, আর কোনো কথা না বাড়িয়ে রাশমিক ওর রুমে চলে গেল ঘুমানোর জন্য। পরের দিন সকালে রাশমিক সিঁড়ি দিয়ে নামতে নামতে আগেকে উদ্দেশ্য করে বলল, আপু খাবার দাও তাড়াতাড়ি, দেরি হয়ে যাচ্ছে। খাবার রেডি আছে, তুই খেতে বস। আচ্ছা। ভাই জানিস আজকে পেপারে কি বের হয়েছে? কি বের হয়েছে? আরে ওই যে গ্যাংস্টার রিজবি আছে না, কেন? কালকে রাতে কে যেন ওকে মেরে ফেলেছে। এই দেখ পেপারেও ছবি দিয়ে আছে। রাশমিক একটা মুচকি হাসি দিয়ে বলে, ও তাই নাকি? তবে যে ওকে মেরেছে খুব ভালো কাজ করেছে, ওদের মতো নরপিশাসদের বাঁচার কোনো অধিকার নেই। কিন্তু ওকে কে মারলো বলতো? সেটা আমি কিভাবে জানবো বলো? তাও তো ঠিক, তুই কি করে জানবি? আচ্ছা তাড়াতাড়ি খেয়ে ভার্সিটিতে যা, না হলে আবার দেরি হয়ে যাবে। অন্তপর রাশমিক খাওয়া দাওয়া শেষ করে ভার্সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়লো ওর বাইকটা নিয়ে। রাস্তায় জ্যাম না থাকায় অল্প কিছুক্ষণের মধ্যেই রাশমিক ভার্সিটিতে পৌঁছে গেল। ভার্সিটিতে ঢুকে ও নিজের বাইকটা পার করে যখন ক্লাসের দিকে যেতে নেবে তখনই পিছন থেকে কে যেন ওকে ডাক দিল। রাশমিক পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে গুটি গুটি পায়ে হেঁটে ওইদিকে এগিয়ে আসছে। মেয়েটি ওর কাছাকাছি চলে আসলে ও স্বাভাবিক গলায় মেয়েটিকে জিজ্ঞেস করে, আমাকে ডাকছেন? তুমি ছাড়া এখানে আর কেউ আছে নাকি? রাশমিক চারদিকে একবার চোখ বুলিয়ে নিয়ে উত্তর দিল, না। তাহলে জি বলুন। তোমার মাথার এখন কি অবস্থা? সেটা জেনে আপনি কি করবেন? তোমাকে যেটা জিজ্ঞেস করেছি সেটার উত্তর দাও। মুখে মুখে কথা বলা আমার পছন্দ না। আপনার কি সবাই এই একটা ডায়লগই শিখে রেখেছেন? মানে? যে যখন পারছেন এসে এই ডায়লগটা শুনিয়ে চলে যাচ্ছেন। আসলে আপনাদের প্রবলেমটা কি একটু বলবেন? ভালোভাবে থাকতে দিবেন না নাকি? তুমি এই ভার্সিটিতে ভর্তি হয়েছো কেন? এটা তো ভালো ভার্সিটি না, এখানে পড়ালেখা কম, খুন খারাপা আর রাজনীতি বেশি হয়। এখানে কেউ কাউকে খুন করে দিলেও তার কোনো বিচার হয় না। আমি বলি কি তুমি এই ভার্সিটি থেকে চলে যাও। এটা খারাপ ভার্সিটি হলে আপনি এখানে কি করছেন? নিয়তি আমাকে এখানে নিয়ে এসেছে, এর থেকে বেশি কিছু তোমাকে বলতে পারবো না আমি। রাশমিক একটা মুচকি হাসি দিয়ে উত্তর দিল, আমি জানতে চাইও না, আর হ্যাঁ আমি এই ভার্সিটিতে থাকবো, দেখি কে কী করে। রাশমির কথা শেষ হওয়ার আগেই সেখান থেকে একটা ছেলে এসে উপস্থিত হয় এবং মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, কি ব্যাপার মীর, তুমি এখানে কি করছো? ভাই জানতে পারলে কি হবে ভেবে দেখেছো? ছেলেটা ভার্সিটিতে নতুন, তাই ক্লাসরুম কোথায় জিজ্ঞেস করেছে, সেটাই বলছিলাম। ছেলেটা উচ্চস্বরে বলে উঠল, তুমি আমাকে বোকা ভাবো? হ্যাঁ,
এই ছেলেকে কালকে লেজার হাতে সবার সামনে মার খেয়েছে, আর তুমি বলছো ও নতুন, ক্লাসরুম চেনে না? না আসলে থাক, আর ব্যাখ্যা দিতে হবে না, যা ব্যাখ্যা দিবার ফাইম ভাইকে দিও। ছোট্ট একটা বিষয় ফাইমকে জানানোর কি দরকার? ছেলেটা রাশমিকের দিকে তাকিয়ে জবাব দিল, অবশ্য তোমাকে বলেই বাকি হবে, দোষ তো এই কুত্তার বাচ্চার। ভাইজান ভদ্রভাবে তো কথা বলা যায় তাই না? ছেলেটা নিজের কোমর থেকে একটা গান বের করে রাশমিকের দিকে তাক করে বলল, না বললে কি করবি? বেশি কিছু না, আপনার হাতে যেটা আছে ওটা কীভাবে চালাতে হয় সেটা শেখাবো। কথাটা শেষ করে ছেলেটার হাত থেকে গানটা এক টানে নিজের কাছে নিয়ে নেয় রাশমিক, এবং সাথে সাথে ছেলেটা কপালের দিকে মাঝ বরাবর একটা গুলি করলে ওর নিরদেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। ক্যাম্পাসের সবাই গুলির আওয়াজ শুনে রাশমিকের দিকে অবাক চোখে তাকিয়ে আছে। সবচেয়ে বেশি অবাক হয়েছে মিম। হয়তো কখনো কল্পনা করতে পারেনি যে রাশমিক এমন একটা কাজ করে ফেলবে। রাশমিক হাঁটু গেড়ে ছেলেটার লাশের পাশে বসে মুখে একটা মুচকি হাসি রেখা টেনে পড়ল। তোর ওই গ্যাংস্টার রিজভি ভাইকে আমি মেরে দিলাম, আর তুই তো দুধ ভাত। গুড বাই পার্টি, পরে গিয়ে রিজভির সাথে বসে বসে চা খাস কেমন? রাশমিকের কর্মকাণ্ড দেখে মিম কিছুটা উত্তেজিত হয়ে বলতে শুরু করলো, এটা কি করলে? হ্যাঁ, তুমি জানো ওকে? এবার কি হবে? রিজবি আর ফাহিম তোমাকে ছাড়বে না। না, সব আমার দোষ। তোমার সাথে কথা বলতে আসাটাই আমার উচিত হয়নি। বাসা থেকে দাঁড়িয়ে মুখে মুচকি হাসিটা বজায় রেখে রাশমিক বলে, ম্যাডাম একটু দম নেন, রিজি তো কালকে রাতেই পরে চলে গেছে, আর বাকি রইল ফাহিম। নাকে দেখা যাক কী করা যায়। রাশমিকের কথায় মিম খানিকটা অবাক হয়ে প্রশ্ন করলো, রিজবি পরপারে গেছে মানে? সব মানে যদি আমি বলে দিই তাহলে আপনি কি করবেন? বাসে গিয়ে খবরের কাগজ দেখে নিয়েন, আমি বরং এখন যাই, আমার ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে। এই, তুমি কি পাগল নাকি? বাচ্চার ইচ্ছে থাকলে পালাও এখান থেকে। বাচ্চা কখনো পালায় না। কে বাচ্চা? সেটা সময় হলে জানতে পারবেন, চলি। কথাটা বলেই রাশমিক পেছনে ঘুরে হাঁটা আরম্ভ করলো। কিছুতে যেতেই ও লক্ষ্য করলো ক্যাম্পাসের সবাই ওর দিকে হা হয়ে তাকিয়ে আছে। ওর চোখে চোখ পড়তেই আবার সবাই যার যার নিজের দৃষ্টি অন্যদিকে স্থাপন করে নেয়। রাশমিক শহীদ মিনারের সামনে গিয়ে দাঁড়িয়ে 3 বার হাততালি দিয়ে সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে বলে, একজন আমাকে বলল এই ভার্সিটিতে নাকি খুন খারাপ খুব কমন ব্যাপার। তাহলে সবাই আমার দিকে অমনভাবে তাকিয়ে আছো কেন? আমি কি জিন নাকি ভূত? তবে এতদিন যে নিয়ম চলে এসেছে আজ থেকে ঠিক তার বিপরীত চলবে। আর কতটা বিপরীত সেটা তোমরা সময় আসলে জেনে যাবে। কথাটা বলেই রাশমিক শহীদ মিনারের সামনে থেকে চলে আসলো। ওর নিজের 2 হাত 2 পকেটে নিয়ে ধীরে পায়ে এগিয়ে যাচ্ছে নিজের ক্লাসরুমের দিকে। তখনই 3টা ছেলে এবং 2টা মেয়ে এসে ওর সামনে দাঁড়িয়ে বলল, কিছু বলবেন? এভাবে পথ আটকে দাঁড়িয়ে এলাম যে? রাশমির কথার প্রতি উত্তরে প্রথম ছেলেটা বলে, ভাই, আমরা তোমার হয়ে কাজ করতে চাই, তোমার সাথে থাকতে চাই। মরার ভয় নেই? দ্বিতীয় ছেলেটি বলে উঠল, না ভাই, আর এখন যেভাবে বেঁচে আছি তার চেয়ে মরে যাও অনেক ভালো। তৃতীয় ছেলেটা বলল, ভাই, আমরা সবসময় তোমার সাথে থাকবো, তুমি যেভাবে বলবে ঠিক সেভাবেই কাজ করব। ওদের কথা শেষ হলে রাশমিক প্রশ্ন করে, যদি মরে যাও? রাশমিকের কথার প্রেক্ষিতে প্রথম মেয়েটি বলল, মৃত্যুকে আমরা ভয় পাই না। বুঝলাম, কিন্তু এত বড় গ্যাং থাকতে তোমরা আমার কাছে কেন আসলে? চাইলে তো সেখানেই কাজ করতে পারতে। পারতাম, কিন্তু ওদের সাথে কাজ করলে শুধু হয়ে ভার্সিটি কন্ট্রোল করতে পারবো, পুরো বাংলাদেশ না। মানে আমরা পুরো বাংলাদেশ কন্ট্রোল করতে চাই। সেখানে আমি কীভাবে তোমাদের সাহায্য করতে পারি? প্রথম মেয়েটি বলে, আমরা তোমার সাথে থাকতে চাই, যে কোনো কাজ, যে কোনো জায়গা আর যে কোনো সময় আমাদেরকে পাবে, সমস্যা নেই। সবই তো বুঝলাম, কিন্তু তোমরা আমার হয়ে কাজ করতে চাও কেন? আমার তো কোনো ব্যাকআপ নেই বা কোনো গ্যাংও নেই। যে গ্যাং ছাড়া একা রিজভিকে মেরে ফেলতে পারে, ফাইমের লোকদের মেরে ফেলতে পারে সবার সামনে, সে যে আরও অনেক কিছু করতে পারে সেটা বোঝার মতো বুদ্ধি আমাদের আছে। কোন রিজভি? আমি তো কোনো রিজভিকে চিনি না। তাছাড়া আমি একা থাকতে চাই, কোনো গ্যাং ক্রিয়েট করতে চাই না। রাশমিকের কথা শেষ হলে দ্বিতীয় মেয়েটি নিজের ফোন থেকে একটা ভিডিও বের করে সেটা ওর সামনে ধরে বলে, রিজবিকে না চিনলে এটা কি?
ভিডিওটার দিকে রাশমিক এক নজরে তাকিয়ে আছে, কারণ ভিডিওটাতে ও রেজবিকে খুন করছে তা খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। কিন্তু রাশমিকের মনে প্রশ্ন জাগছে অন্য বিষয় নিয়ে, কারণ ও যখন রেজবিকে মেরেছিল তখন সেখানে তো আর কেউ ছিল না। তাহলে ওই ভিডিওটা করলো কে? ভিডিওটার দিক থেকে নিজের দৃষ্টি ফিরিয়ে নিয়ে রাশমিক বলে, এই ভিডিও তোমাদের কাছে কিভাবে? আমি করেছি। গতকাল তুমি ভার্সিটিতে ঢুকতে গেলে ডিসবিল লোক এসে তোমাকে নিয়ে যায়, তখন আমি ঠিক তোমার পিছনেই গেছিলাম। তোমাদের পিছন পিছন আমিও সেখানে যাই, কি হয় সেটা দেখার জন্য। সেখানে গিয়ে দেখি তুমি রিজবির সাথে কথা বলতেছো, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তুমি যেভাবে রিজবির সাথে কথা বলছিলে আজ পর্যন্ত এই ভার্সিটির কেউ ওভাবে ওর সাথে কথা বলার সাহস দেখেনি। এরপর থেকে আমি তোমাকে ফলো করতে থাকি এবং তোমার ব্যাপারে সব খোঁজ খবর নেই। আর তারই একটা অংশ এই ভিডিও। গ্যাং না হয় নাই ক্রিয়েট করলে, কিন্তু আমাদেরকে তো নিজের সাথে রাখতেই পারো, তাই না? আচ্ছা, আমি একটু ভেবে দেখি। কোনো ভাবাভাবি নাই, আজ থেকে আমরা তোমার সাথেই থাকবো। রাশমিক একটা মুচকি হাসি দিয়ে বলে, আচ্ছা ঠিক আছে। রাশমিকের কথা শেষ হলে প্রথম মেয়েটি হাত দিয়ে একটা গাছের দিকে ইশারা করে বলল, চলো ওই দিকটায় গিয়ে বসি। চলো। তারপর ওরা 6 জন মিলে একটা গাছের নিচে বসে। রাশমিক বলে, আচ্ছা, আমি তো তোমাদের কাউকে ঠিক মতো চিনি না, তো কাকে কি বলে রাখবো? প্রথম ছেলেটা। আমি বাঁধন। দ্বিতীয় ছেলেটা। আমি রিশান। তৃতীয় ছেলেটা। আমি তন্ময়। প্রথম মেয়েটি। আমি তারিন। দ্বিতীয় মেয়েটি। আমি মিম। ওকে, তোমরা কোন ইয়ারে পড়ো? রাশমিকের কথার প্রতি উত্তরে তারিন বলে, আমরা সবাই তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তোমরা তো আমার থেকে 2 ব্যাচ সিনিয়র, আর তখন ভাই ভাই বলে বলছিলে কেন? আমাকে তুই করে বললেই হবে। তাহলে তুমি আমাকে তুই করে বলবে। আরে না, এটা কীভাবে সম্ভব? তোমরা আমার থেকে বয়সে বড়। রাশমির কথার প্রেক্ষিতে মিম বলে, তাতে কি, আমরা সবাই বন্ধু, আর বন্ধুদের মাঝে তুই ডাকাটাই শোভা পায়। আচ্ছা ঠিক আছে, ডাকবো। তোমার নাম কি? আমার ব্যাপারে এত খোঁজখবর নিয়েছো অথচ আমার নামটাই জানো না। তারিন খানিকটা রেগে গিয়ে বলে, হ্যারি না করে নাম বল। আচ্ছা বাবা, বলছি, আমার নাম বাদশা। আচ্ছা ঠিক আছে। ওদের সাথে কথা বলার এক পর্যায়ে রাশমিকের চোখ আটকে গেল ভার্সিটির গেটের দিকে। রাশমিক লক্ষ্য করলো যে কয়েকটা বাইক ভার্সিটির গেট দিয়ে ভিতরে ঢুকছে, আর তার পিছনে কয়েকটা ছেলে ভার্সিটির গেটে তালা মেরে দিচ্ছে যাতে কেউ বাইরে যেতে না পারে। বাইকগুলোর মাঝে একটা বাইকে রাত্রিও আছে। ক্যাম্পাসের সবাই এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওদের দিকে। সবগুলো বাইক এসে থামলো রাশমিকের সামনে। রাশমিক সহ বাকিরা সবাই বসা থেকে উঠে দাঁড়ালো। 6টা বাইক থেকে মোট 12 জন লোক নামলো। ওদের মধ্যে একটা ছেলে রাত্রির হাত ধরে টেনে এনে রাশমিকের সামনে দাঁড় করিয়ে ওকে জিজ্ঞেস করে, এদের মধ্যে কে মেরেছে তোর চোখে? রাত্রি মাথা নিচু করে উত্তর দিল, আমি জানি না ফাহিম। তুমি বলবে নাকি তোমার বাবাকে? রাত্রি বার চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি সত্যি জানি না, আমার বাবাকে প্লিজ কিছু করো না। রাত্রি কথা শেষ হলে রাশমিক ফাহিমকে উদ্দেশ্য করে বলে, আরে ভাই, এত প্যারা নিতেছো কেন? আমি মেরেছি তোর চোখে, এখন বলো কি বলবে? তোর নাম কি? তুই কোন গ্যাংয়ের? তোর এত বড় সাহস কিভাবে হলো? তুই আমার লোককে মারিস? ক। প্রথমত আমি বাচ্চা, দ্বিতীয়ত আমার কোনো গ্যাং নেই, আর সাহস দেখতে চাস? দাঁড়া দেখাচ্ছি। কথাটা বলেই রাশমিক ওর কোমর থেকে নিচের কানটা বের করে ফাহিমের পিছনে দাঁড়িয়ে থাকা লোকগুলোর মাঝে 3জনকে গুঁড়ে করলো। ওদের নিধত্তেও ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। রাশমিকে দেখা দেখি তারিন, মিম, রিশান, বাঁধন এবং তন্ময়ও নিজেদের গান বের করে বাকি 7 জনকে মেরে ফেলে। রাশমিক নিজের মুখে একটা মুচকি হাসি রেখা টেনে ফাহিমকে উদ্দেশ্য করে বলে, এটুকুই তো হবে নাকি আরও দেখতে চাস? ফাহিম খানিকটা তোতলিয়ে উত্তর দিল, তুই আমার সামনে আমার লোকদের মেরে দিলি? কেন, চোখে দেখতে পাস না? তোকে তো আমি। কথাটা বলেই ফাহিম নিজের কোমর থেকে গানটা বের করে যখনই রাশমিককে মারতে যাবে ঠিক তখনই পেছন থেকে একটা গুলি এসে লাগলো ফাহিমের মাথায়, আর ফাহিম ঢলে পড়ে মৃত্যুর কোলে। ওর নিথদেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়লো। রাশমিক নিজের মাথাটা ডান দিকে হালকা কাত করে সামনের দিকে তাকিয়ে দেখে রাত্রি পিস্তল হাতে দাঁড়িয়ে আছে। ও ধীর পায়ে হেঁটে রাতের সামনে গিয়ে মুচকে এসে বলে, যে আমাকে খুন খারাপের জন্য ভার্সিটি থেকে চলে যেতে বলছিল, এখন তো দেখি সেই ফাহিম নামের এত বড় গ্যাংস্টারকে মেরে ফেললো।
ওর মতো জানোয়ারকে অনেক আগেই মেরে ফেলা উচিত ছিল, কিন্তু কোনোদিন সাহস পাইনি। তবে তোমাকে অসংখ্য ধন্যবাদ। আজ হয়তো তোমার জন্যই আমি এতটা সাহস পেলাম। যাক, তাও তো কারো উপকারে আসতে পারলাম। রাত্রি কোনো কথার উত্তরের অপেক্ষা না করে রাশমিক শহীদ মিনারের সামনে এসে 3বার হাতে তালে দিয়ে ক্যাম্পাসের সবার দৃষ্টি নিজের দিকে আকর্ষণ করে বলতে শুরু করে, আজ থেকে এই ভার্সিটিতে কোনো রাজনীতি হবে না, কোনো গ্যাংয়ের বাহাদুরি চলবে না। এখন থেকে সবাই ভার্সিটিতে আসবে পড়ালেখার জন্য। আর তোমাদের কোনো সমস্যা হলে আমাকে বলবে, সমাধান করার চেষ্টা করব। এখন সবাই যে যার মতো ক্লাসে যেতে পারো। কথাগুলো বলে রাশমিক ওর জ্যাকেটের টুপিটা নিজের মাথায় দিয়ে হাত দুটো প্যান্টের পকেটে ঢুকিয়ে শহীদ মিনারের সামনে থেকে চলে আসলো। ক্যাম্পাসের সবাই করতালি দিচ্ছে। ও হাতের ইশারায় ওদেরকে চলে যেতে বললে সবাই যে যার মতো ক্লাসে চলে গেল। রাত্রি এক দৃষ্টিতে তাকিয়ে আছে ওর দিকে, আর অন্য একজন তাকিয়ে আছে রাত্রির দিকে, যে হয়তো সহ্য করতে পারছে না রাশমিকের দিকে রাত্রির অমনভাবে তাকিয়ে থাকাকে। সবাই যার যার নিজের ক্লাসরুমে চলে গেছে। ক্যাম্পাসে এখন শুধু রাশমিক, রাত্রি, তারিন, মিম, তন্ময়, রিশান এবং বাঁধন এই 7জন আছে। রাত্রিকে দাঁড়িয়ে থাকতে দেখে রাশমিক বলে, কী হলো, আপনি এখনও দাঁড়িয়ে আছেন কেন? ক্লাস নিয়ে আপনার, যান ক্লাসে যান। আমাকে তোমার সাথে রাখবে? মানে আমি তোমার সাথেই থাকতে চাই, তোমাদের সবার সাথে থাকতে চাই। কিরে মিম, কিছু বল। রাত্রিটাকে মিম সাড়া দিয়ে বলল, আমি কি বলবো বল, বাচ্চা যেটা বলবে সেটাই। মিমের কথা শেষ হলে রাশমিক কিছুটা কৌতূহলী হয়ে রাত্রিকে প্রশ্ন করে, আপনি মিমকে চেনেন? সেম ডিপার্টমেন্টে পড়ি, তো চিনবো না? মানে আপনিও 3rd ইয়ারে পড়েন? কেন? না মানে আপনার সবাই এত বড় আর আমি সবার ছোট, তো তাই। রাশমির কথায় রাত্রি খিলখিল করে হেসে উঠল। হাসির পরিমাণ কিছুটা কমিয়েও বলে, পিচ্ছি হলে কি হবে, এখনই যা যা করতেছো পরে না জানি কি কি করবে। আমাকে পিচ্ছি বলবেন না। কিন্তু আমি তো পিচ্ছি বলেই ডাকবো। রাশমি খানিকটা উচ্চস্বরে বলল, না মানে না, বাংলা কথা কানে যায় না। রাত্রি মাথা নিচু করে উত্তর দিল, সরি, আসলে আমি বুঝতে পারিনি। আচ্ছা, আর আমার সাথে থাকতে হলে আমি যেভাবে বলবো সেভাবে কাজ করতে হবে, পারবেন? পারবো। গুড। ওকে গাইজ, লিসেন টু মি ভেরি কেয়ারফুলি। এই শহরের ছোটো বড়ো মাঝারি যত গ্যাংস্টার আছে সবার ডিটেলস আমার চাই, আর সেটা আজ রাতের মধ্যে। এখন বল, কাজটা কি তোরা করতে পারবি নাকি আমাকে করতে হবে? রাশমির কথা শেষ হলে তারিন নিজের ব্যাগ থেকে একটা ফাইল বের করে রাশমিকের দিকে এগিয়ে দিয়ে বলে, এই নে। ফাইলটা হাতে নিয়ে রাশমিক বলে, কি এটা? তুই যেটা চাইলি একটু আগে, সেই ফাইলগুলোই আছে এখানে। কিন্তু তুই এগুলো কোথায় পেলি, আর কালেক্টিভ বা করলি কবে? অনেক আগে করে রেখেছি, কারণ আমার একটা লক্ষ্য আছে, আর যে কোনো মূল্যে সেই লক্ষ্য আমাকে পৌঁছাতে হবে। কিসের লক্ষ্য? সেটা শুধু আমার কাজ, আমি তাতে তোদের কাউকে জড়াতে চাই না। ওকে, অ্যাজ ইউর উইশ, তবে কোনো হেল্প লাগলে বলিস। হুম। হাতে থাকে ফাইলটা খুলে তাতে চোখ বুলাতে থাকে রাশমিক। হঠাৎ ওর চোখ আটকে গেল একটা নামের উপর, যা ওর পুরনো কিছু ক্ষতকে আবার সতেজ করে দিল। ও এক মনে তাকিয়ে আছে ওই নামটার দিকে। পারিপার্শ্বিক অবস্থার কোনো হুঁশই নেই ওর। ওর ধ্যান ভাঙল রাত্রির মৃদু ধাক্কাতে। কি হলো, কোথায় হারিয়ে গেলে? না কিছু না। আচ্ছা, তোমার নাম কি? বাচ্চা। আরে, আমি তোমার মা বাবার দিয়ে নাম জানতে চেয়েছি। সেটা জেনে আপনি কি করবেন? বলো না প্লিজ। রাশমিক। আমি তোমাকে রস বলে ডাকবো, কেমন? রাশমিক রাতের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করলো, কেন? আমার ইচ্ছা তাই। আপনার ইচ্ছে হলে যে ডাকবেন, তার কি মানে আছে? রাত্রি ছলছল চোখে উত্তর দিল, ডাকি না প্লিজ। আচ্ছা ঠিক আছে। আর আমাকে তুমি করে ডাকবে। কেন? আমরা এখানে সবাই সবাইকে তুই করে ডাকবো। সবাই আর আমি এক নাকি? তুমি আমাকে তুমি করেই ডাকবে, ব্যাস। মিম রাত্রিকে মৃদু ধাক্কা দিয়ে বলে, বাচ্চা, সেটাই বরং ভালো। রাত্রি তো আবার স্পেশাল মানুষ, তাই না রাত্রি? রাত্রি মিমকে খোঁচা দিয়ে বলে, ওই তুই চুপ কর, বেয়াদব সেরি। ওদের কথার মাঝে বাজছে যে রাশমিক বলে, তোদের যদি শেষ হয়ে থাকে তাহলে এখন কাজের কথায় আসা যাক। বলো। আজ রাতে কবিকে শেষ করব, সবাই ঠিক রাত 12টায় প্রস্তুত থাকবি, বুঝলি? সবাই হ্যাঁ সূচক মাথা নাড়ল। তোদের কারো কোনো সমস্যা নেই তো? বাঁধন বলে,
আমাদের আবার কিসের সমস্যা থাকবে? ফ্যামিলিগত দিক দিয়ে? ফ্যামিলি থাকলে তো হবে। মানে? মানে আমরা সবাই এতিম। এখানে একটা ফ্ল্যাট কিনেছি যেখানে আমরা 5 জন থাকি। সরি, আসলে আমি জানতাম না। ওদের কথার মাঝে বাদ সেজে তারিন বলল, নো প্রবলেম ডিয়ার। আচ্ছা এখন তাহলে বাসায় যা, রাতে দেখা হবে। মিম প্রশ্ন করলো, রাতে কোথায় দেখা করবি? তোদের বাসায় তো আর কেউ থাকে না তাই না? না, কেন? তাহলে তোদের বাসায় দেখা করব। ওকে। এখন তাহলে তোরা যা। হুম। অন্তঃপর ওরা 5 জন উঠে চলে গেল ওখান থেকে। ওরা চলে গেলে রাশমিক রাত্রিকে উদ্দেশ্য করে বলে, বাসায় যাবে না? আমাকে একটু তোমার বাইক দিয়ে ড্রপ করে দিবে প্লিজ? আচ্ছা চলো। আর রাতেও আমাকে একটু পিক করে নিও। হুম। অন্তঃপর ওরা বাসা থেকে উঠে পা বাড়ালো পার্কিং এরিয়ার দিকে। পার্কিং এরিয়া থেকে বাইক বের করে রওনা দিল বাসের উদ্দেশ্যে। রাশমিক রাত্রিকে ড্রপ করে নিজের বাসায় চলে গেল। ঘড়িতে সময় রাত 11:45। রাশমিকের বাইক এসে থামলো তারিনদের বাসার সামনে এবং সাথে রাত্রিও আছে। ওরা দুজন বাইক থেকে নেমে ভিতরে চলে গেল। ভিতরে গিয়ে সব কিছু প্ল্যান করে ওরা বেরিয়ে পড়ল কবিরের বাসার উদ্দেশ্যে। অল্প কিছুদিনের মাঝেই ওরা কবিরের বাসায় পৌঁছে গেল। সব কিছু ঠিক ওদের প্ল্যান মাফিকই চলছিল, কিন্তু ওরা বাসার ভিতরে ঢুকে দেখে কবিরের লাশ ড্রয়িং রুমের মাঝে পড়ে আছে এবং লাশের পাশে বড় বড় অক্ষরে লেখা আছে বাচ্চা। রাশমিক লেখাটার দিকে তাকিয়ে আপন মনে বলে উঠল, আমি যদি কবিরকে না মারি তাহলে কে মারলো ওকে? আর আমার নামটাই বা কে লিখলো? আমি তো কাউকে মারার পরে কখনো নাম লিখি না। ওর ধ্যান ভাঙলো তারিনের মৃদু ধাক্কায়। কিরে, তুই ওকে কখন মারলি? আর যখন মারলি তাহলে আবার এখানে আসলি কেন? রাশমিক খানিকটা নিচু স্বরে বলল, আমি ওকে মারিনি। রাত্রি কৌতূহলের দৃষ্টিতে রাশমিকের দিকে তাকিয়ে জিজ্ঞেস করে, তুমি না মারলে কে মেরেছে? আর লাশের পাশে তো তোমার সিগনেচারও আছে। আমি জানি না কি করে আমার নাম এখানে এলো, তবে আমি ওকে মারিনি। আচ্ছা তন্ময়, তুই একটু রাত্রিকে বাসায় দিয়ে আসিস, আমি আসি। রাশমিক বেরিয়ে গেলে রিশান বলল, ওর কি হলো বলতো? কিন্তু বাদশা তো বললো ও কবিরকে মারেনি, তাহলে ওর সিগনেচার কবিরের লাশের পাশে কিভাবে এলো? আচ্ছা বাদ দে, আমরা এসেছিলাম কবিরকে মারতে। ও যখন মরেই গেছে ভালো হয়েছে, আমাদের আর কষ্ট করতে হলো না। এখন চল এখান থেকে। সেটাই বরং ভালো, চল যাই। কবিরের বাসা থেকে বেরিয়ে তন্ময় বাকিদের বলে, তোরা বাসায় যা, আমি রাত্রিকে ড্রপ করে দিয়ে আসছি। তন্ময়ের কথার প্রেক্ষিতে রাত্রি বলল, তার কোনো দরকার নেই তন্ময়, আমি একাই চলে যেতে পারবো। তোরা বরং বাসায় যা। আর ইউ শিওর কোনো সমস্যা হবে না তো? আরে না, কি সমস্যা হবে? ওকে, তোকে গাড়িতে তুলে দেই, চল। আমি চলে যেতে পারবো, তোরা যা। আচ্ছা সাবধানে যাস, আর কোনো সমস্যা হলে কল দিস। তন্ময়, তারিন, মিম, রিশান এবং বাঁধন ওখান থেকে চলে গেল। ওরা চলে যাওয়ার পরে রাত্রি নিজের ফোনটা বের করে একজনকে কল দিয়ে বলে, আচ্ছা এখনই আসছি। কিছুক্ষণ পর সেখানে একটা কালো রঙের পাজেরো গাড়ি এসে থামলো। রাত্রি দরজা খুলে গাড়িতে উঠে বসে। গাড়িতে উঠতে সামনে সিটে বসে থাকা একটা মধ্যবয়স্ক ছেলে ওকে জিজ্ঞেস করে, আজ হঠাৎ একা কেন? পরে বলবো, এখন চলো এখান থেকে। কোথায় যাবি? সেটাও এখন বলে দিতে হবে? বুঝছি। আর মনে হয় নদীর পাড়ে বসে আছে রাশমিক। আজকের ঘটনাটা ওকে অনেক ভাবাচ্ছে। কে এমন হতে পারে যে কবিরকে মেরে আমার নাম লিখিয়ে গেল ওর লাশের পাশে? আমি যে কবিরকে মারবো সেটা তো আমরা 7 জন ছাড়া আর কেউ জানতো না। তাহলে কি আমাদের মধ্যে কেমন করেছে? না না, এটা কীভাবে সম্ভব? আমাদের মধ্যে কি এমন কাজ করবে? আর করলেই বা লুকাবে কেন? না, আর ভাবতে পারছি না। সব কিছু কেমন যেন মাথার উপর দিয়ে যাচ্ছে। বসা থেকে দাঁড়িয়ে ওর নিজের বাইকের কাছে গেল এবং বাসার উদ্দেশ্যে রওনা দিল। বাড়িতে পৌঁছে বাইকটা পার্কিং এরিয়ায় রেখে ও ভিতরে চলে গেল। আখি ড্রয়িং রুমে পায়চারি করছে। রাশমিককে দেখেই ও দ্রুত পায়ে রাশমিকের দিকে এগিয়ে এগিয়ে বলল, এত রাতে কোথায় গিয়েছিলি তুই? কাজ ছিল একটু। এত রাতে কিসের কাজ? সেটা এখন বলতে পারবো না, সময় হলে ঠিক জানতে পারবে। ভাই, এমন কোনো কাজ করিস না যাতে তোর সুন্দর ভবিষ্যৎটা নষ্ট হয়ে যায়। নিচু গলায় উত্তর দিল, আচ্ছা, এখন ঘুমাতে যা, সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। তুমিও যাও, ঘুমিয়ে পড়ো। আর হ্যাঁ, রাত জাগার দরকার নেই, এখন থেকে ফিরতে দেরি হবে। কিন্তু কেন? সময় হলে সব বলবো। রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় গায়ে এলিয়ে দিয়ে আজকের সমস্ত বিষয়গুলো শুরু থেকে ভাবতে থাকে ও।
ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে যায় সেদিকে ওর কোনো খেয়ালই নেই। ঘড়িতে সময় সকাল 9টা। ফোনের রিংটোনের আওয়াজ শুনে ঘুম ভেঙে গেল রাশমিকের। ফোনের দিকে না তাকিয়ে কলটা রিসিভ করে ঘুম ধরানো কণ্ঠে বলে, হ্যালো, কে? আমি রাত্রি। তুমি আমার নাম্বার কোথায় পেলে? সেটা নয় অজানাই থাক। আমার নাম্বার তো কারো কাছেই নেই, তাহলে তুমি কোথায় পেলে? সামান্য একটা নাম্বার জোগাড় করা আমার কাছে দুধ ভাত, বুঝলেন? মানে? এত কিছু তোমার না বুঝলেও চলবে। টাইম দেখেছো? কয়টা বাজে? ভার্সিটিতে আসবে না? কয়টা বাজে? 9টা। আচ্ছা, আমি আসছি। এত রিল্যাক্স কিভাবে আছো তুমি? তোমার ক্লাসে দেরি হয়ে যাবে তো। আমি ক্লাস করতে ভার্সিটিতে ভর্তি হইনি। মানে? ফোন রাখলাম, গিয়ে কথা বলছি। কলটা রেখে দিয়ে ও ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে রেডি হয়ে নিচে গিয়ে দেখে আখি রান্নাঘরের মেঝেতে পড়ে আছে। তড়িঘড়ি করে আখির কাছে গিয়ে ওকে কোলে তুলে নিয়ে সোফায় শুয়ে দিল। রাশমিক আখির শরীরে মৃদু ধাক্কা দিল, কিন্তু কোনো সারা শব্দ না পেয়ে পকেট থেকে নিজের ফোনটা বের করে ডাক্তারকে কল দিল। ডাক্তার আসলে রাশমিক ওনাকে আখির কাছে নিয়ে যায়। চেক আপ শেষ হলে ডাক্তারের মুখে একটা মুচকি হাসি রেখা লক্ষ্য করলো রাশমিক। কিছুটা বিচলিত হয়ে ও জিজ্ঞেস করে, কী হলো ডক্টর, আপনি এভাবে হাসছেন কেন? উনি আপনার কে হন? বোন হয়। কেন? সবাইকে মিষ্টি মুখ করাতে শুরু করেন। মানে? মানে আপনি মামা হতে চলেছেন। সত্যি? থ্যাংক ইউ সো মাচ ডক্টর। ওহ প্লিজ, ইটস মাই ডিউটি। আমি এখন আসি তাহলে। আর ওনার যত্ন নেবেন ভালোভাবে। কোনো ধরনের ভারী কাজ যেন এই সময় না করে, তাহলে বেবির সমস্যা হতে পারে। আচ্ছা চলুন, আপনাকে এগিয়ে দিয়ে আসি। না, তার আর দরকার হবে না, আপনি বরং ওনার পাশে থাকুন। ওকে। ডাক্তার চলে গেলে রাশমিক আবির নাম্বারে কল দিল এবং কলটা রিসিভ হলে ও বেশ উৎফুল্ল হয়ে বলল, হ্যালো ভাইয়া। বলো, কি ব্যাপার? হঠাৎ এত খুশি কেন? আজকে এমন একটা ঘটনা ঘটেছে যেটা শুনলে তুমি আমার থেকে বেশি খুশি হবে। তা কি এমন ঘটনা ঘটলো সেটা তো বল আগে। গেস করো। জিএফ পাইছো? ধুর, তা হবে কেন? তাহলে? আমি মামা হতে চলেছি আর তুমি বাবা। কি সত্যি? আজ আমি এত খুশি যে তোমাকে বলে বোঝাতে পারবো না। বলে বোঝানোর দরকার নেই, ট্রিট দিলে চলবে। শুধু ট্রিট না, তুমি যা চাইবে তাই দিব। ওকে। আচ্ছা, একটু আগেকে ফোনটা দাও। আপু তো ঘুমাচ্ছে। ও, তাহলে আর ডাকার দরকার নাই। কার সাথে কথা বলছিস রাশ? আখিটাকে সারা দিয়ে ও বলে, তোমার বরের সাথে। আমি এখানে এভাবে শুয়ে আছি কেন? আমার কি হয়েছিল? তাছাড়া আমি তো রান্না করেছিলাম। তোমার কি হয়েছিল সেটা নয় ভাইয়ার কাছ থেকে শুনে নিও। তা না হয় বুঝলাম, কিন্তু তুই এখনো ভার্সিটিতে যাসনি কেন? আজকে আর যাবো না, তোমার শরীর খারাপ। আমার কিচ্ছু হয়নি, তুই ভার্সিটিতে যা। আর টেবিলের উপরে দেখ, আমার ফোনটা রাখা আছে, একটু দিয়ে যা। কিন্তু কোনো কিন্তু না, তোকে আমি ভার্সিটিতে যেতে বলছি। এমনি অনেক দেরি হয়ে গেছে। আচ্ছা, তুমি নিজের খেয়াল রেখো, আর কোনো সমস্যা হলে আমাকে কল দিও, বুঝলে? এখন যা তুই। আর এই নাও তোমার ফোন। থ্যাঙ্কস ডিয়ার। বাই। আগের থেকে বিদায় নিয়ে রাশমিক বেরিয়ে পড়লো ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে ঢুকে বাইকটা পার্ক করার জন্য যখন পার্কিং এরিয়ার দিকে যাচ্ছিল, তখন পিছন থেকে একটা হকি স্টিক এসে লাগলো ওর মাথায়। বাইক সহ মাটিতে ছিটকে পড়লো ও, যার ফলস্বরূপ ওর শরীরের বেশ কিছু জায়গায় ছিল যায়। কিছুটা স্বাভাবিক হয়ে অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। মাটি থেকে ধীরে ধীরে উঠে নিজের দৃষ্টি সামনের দিকে স্থাপন করে ও লক্ষ্য করলো লিজা দাঁড়িয়ে আছে এবং তার পিছনে আছে আরও 10 থেকে 12 জন লোক। ক্যাম্পাসের সবাই উদ্গ্রীব হয়ে তাকিয়ে আছে কী হলো সেটা দেখার জন্য। লিজা গুটি গুটি পায়ে রাশমিকের দিকে এগিয়ে এলে ক্রমে ক্রমে সেখানে রাত্রি, তারিন, তন্ময়, রিশান, বাঁধন এবং মিমের আগমন ঘটল। লিজা রিশানের দিকে তাকিয়ে তাচ্ছিল্যের সুরে বলল, তুই কি আজকাল ও চামচামি করা শুরু করেছিস নাকি? কোনটাকে চামচামি বলছিস? তুই যেটা রেসবিআর 5-এর জন্য করতি সেটা নাকি? রিশান, নিজের লিমিট ক্রস করিস না। ডন শাউট, আমি কোনোদিন কারোর চামচামি করিনি আর না কখনো করব।
চামচামে যদি করাই হতো তাহলে রিজবি আর ফাইমের পিছনে গিয়ে কুদারাতাম ক্ষমতা লাভের আশায়। বাদশা যার কোনো ব্যাকআপ পর্যন্ত নেই, এখানে তার পিছনে এসে দাঁড়াতাম না। 2 দিন ভার্সিটিতে ছিলাম না বলে ভার্সিটির এই অবস্থা হয়ে যাবে তা আমি ভাবতেও পারিনি। যেখানে গিয়েছিলাম সেখানে নেটওয়ার্কের এত প্রবলেম, কারোর সাথে যোগাযোগ পর্যন্ত করতে পারিনি। তবে এখন তো এসে গেছি, শুধু রিজভি আর ফাহিমের সাথে আমার দেখা হোক, তারপর দেখ তোদের কি অবস্থা করে। লিজার মুখে রিজভি এবং ফাইমের কথা শুনে রাশমিক একটা মুচকি হাসি দিয়ে অন্যদিকে লিজা নিজের দৃষ্টি ফেরালো। তবে সেটা লিজার চোখের আড়াল হলো না। সে রাশমিককে উদ্দেশ্য করে বলল, তুই হাসতেছিস কেন? এভাবে সার্কাস হচ্ছে নাকি এখানে? রিজবি আর ফাইমের সাথে দেখা করবি? তাহলে তো তোকেও ওদের কাছে যেতে হবে। মানে? রিশান, বল। মানেটা কি তুই বোঝাবি নাকি আমি বোঝাবো? থাক, তোকে আর কষ্ট করতে হবে না, আমি বুঝিয়ে দিচ্ছি। রিশান নিজের কোমর থেকে একটা গান বের করে লিজার কপাল বরাবর শ্যুট করলে তার নিতদেহটা ধীরে ধীরে মাটিতে লুটিয়ে পড়ে। ওখানে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর দিকে হাত দিয়ে ইশারা করে রাশমিক বলে, ওদের কি করবি সেটা তোরা দেখে নে, আমি একটু ওই দিকে গেলাম, ভালো লাগছে না আমার। ওইদিকে কোথায় যাবি? চল তোকে হাসপাতালে নিয়ে যাই, শরীরের অনেক জায়গায় কেটে গেছে, ড্রেসিং না করলে ইনফেকশন হয়ে যাবে। রাত্রি অন্যদিকে মুখ ঘুরিয়ে তারিনকে উদ্দেশ্য করে বলল, তুই বরং তাই কর, রসকে হাসপাতালে নিয়ে যা, আর ওই ছেলেগুলোর ব্যবস্থা আমি করছি। তা হয় না বুঝলাম, কিন্তু তুই অন্যদিকে মুখ ফিরিয়ে দেখছিস কেন? না, আসলে রসকে ওই অবস্থায় দেখা আমার পক্ষে সম্ভব না। তুই তাড়াতাড়ি ওকে নিয়ে হাসপাতালে যা, না হলে ওর কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ওকে, তোরা থাক, আমি বাচ্চাকে নিয়ে হাসপাতালে যাচ্ছি। ওরা চলে গেলে রাত্রি দাঁড়িয়ে থাকা ছেলেগুলোকে উদ্দেশ্য করে বললে, তোদের সাথে এখন কি করা যায় বল? আপু প্লিজ আমাদের মারবেন না, আপনি যা বলবেন আমরা তাই করব। ওকে, তাহলে আজ থেকে এইসব কাজ বন্ধ। ভার্সিটিতে আসবে পড়ালেখার জন্য, পড়ালেখার বাইরে যদি কোনো কিছু করতে দেখি তাহলে ওই দিনই হবে তোদের শেষ দিন। কথাটা যেন মাথায় থাকে। এখন তোরা যেতে পারিস। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপু। যাবার আগে তোদের এই লিজা ম্যাডামের লাশটা নিয়ে যাস। তারিন রাশমিককে নিয়ে হাসপাতালে বাইরে এলো। শরীরে যেসব জায়গায় ছিলে গিয়েছিল সেখানে ব্যান্ডেজ করা হয়েছে। তবে ওখানে শুধু রাশমিক আর তারিনই নেই, এরা ছাড়াও তৃতীয় আরও একজন আছে, যার দুটো চোখ ওদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করে চলেছে, যেটা ওদের দুজনের দৃষ্টির অগোচরে। তারিন রাশমিকের একটা হাত ধরে বলে, চল তোকে বাসায় পৌঁছে দেই। বাসায় না, ভার্সিটিতে যাব। আজকে রাতের ব্যাপারে সবার সাথে কিছু কথা বলার আছে। সেটা তো পরে বলা যাবে তাই না? এই শরীর নিয়ে এখন ভার্সিটিতে যাওয়ার কি দরকার? আমি ঠিক আছি, আমার কিছু হয়নি, চল এখন। আচ্ছা চল। একটা রিক্সা ডেকে দুজন ভার্সিটির দিকে রওনা দিল। হাসপাতালটা ভার্সিটির খুব কাছে থাকায় অল্প কিছুক্ষণের মধ্যে পৌঁছে গেল। রিশান, রাত্রি, তন্ময়, বাঁধন এবং মিম গাছতলায় বসে আড্ডা দিচ্ছে। রাশমিক এবং তারিন ভার্সিটিতে ঢুকে ধীরে ধীরে ওদের দিকে এগিয়ে গেল। ওদেরকে দেখে রাত্রি বলে, এই অবস্থায় ভার্সিটিতে আসার কি দরকার ছিল রাশ? আজকে রাতের ব্যাপারে সবার সাথে কিছু কথা আছে, তাই চলে এলাম। কথাগুলো তো পরে বলা যেত, তাই না? আমি সময়ের কাজ সময় করা পছন্দ করি। এখন শোন, আমার কাছে খবর আছে ইমরান আজ রাত 11টায় হৃদয়ের সাথে একটা ড্রাগস ডিল করবে। আই থিঙ্ক এর চেয়ে ভালো সুযোগ আমরা পাবো না। ওরা কোথায় মিট করবে? দিয়াবাড়ি। কিন্তু তোর শরীরের অবস্থা তো খুব একটা ভালো না, আজকের কাজটা না করলে হতো না? এমন একটা সুযোগ হাতছাড়া করা বোকামি ছাড়া আর কিছুই হবে না। রিশান, আমার বাইকটা একটু বাসায় পৌঁছে দিস, আমি এখন আসি, রাতে দেখা হবে। আচ্ছা। রাশমিক বসা থেকে উঠতে গেলে রাত্রে ওর হাত ধরে বলে, চলে যাবে মানে? এই শরীর নিয়ে একা একা কিভাবে যাবে? আমি পৌঁছে দিচ্ছি, চলো। তার কোনো দরকার হবে না, আমি একাই চলে যেতে পারবো। বলছি যখন পৌঁছে দেব তার মানে পৌঁছে দেব, আর একটা কথাও শুনতে চাই না আমি। বললাম তো আমি পারবো। বেশি কথা না বলে চলো আমার সাথে। বসা থেকে উঠে গুটি গুটি পায়ে ভার্সিটির গেটের দিকে এগিয়ে চলে গেল রাশমিক এবং রাত্রি। অন্যদিকে একজন অগ্নিদৃষ্টিতে তাকিয়ে আছে ওদের চলে যাওয়ার দিকে। হয়তো কোনো কিছু ভস্ম করে দেওয়ার জন্য তার ওই চোখ দুটি যথেষ্ট। রিক্সা রাশমিকের বাসার সামনে এসে থামলো। ও রিক্সা থেকে নেমে রাত্রিকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা ভিতরে আসো। না, আজকে না, অন্য একদিন আসবো, তুমি যাও। ওকে ভাই, রাতে দেখা হচ্ছে তাহলে। বাই। বিদায় পর্ব শেষ করে রাশমিক ভিতরে চলে গেল। তবে আজকে ওর কপালে ভালো, কারণ আখি ঘুমিয়ে আছে,
নাহলে হয়তো এখন হাজারটা প্রশ্নের সম্মুখীন হতে হতো ওকে। ঘড়ির কাঁটা রাত 11টা ছুঁই ছুঁই। রাশমিক এবং বাকিরা অপেক্ষা করছে ইমরান আর হৃদয়ের দিয়াবাড়িতে আসার, কিন্তু ঘড়ির কাঁটা রাত 1টা অতিক্রম করার পরেও ওদের কোনো হদিশ নেই। অপেক্ষা বহর গুনতে গুনতে সবাই ক্লান্ত। হঠাৎ তন্ময় বলে উঠল, বাচ্চা, আমার মনে হয় ওরা আজ আর আসবে না। আসলে এতক্ষণ এসে পড়তো, হয়তো কোনোভাবে আমাদের এখানে আসার খবর ওরা পেয়ে গেছে। হতে পারে। আমার মনে হয় আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত। তন্ময়ের হাতে হ্যাঁ মিলিয়ে মিম বলে, আমারও তাই মনে হয়। আচ্ছা চল। অন্তপর একে অপরের থেকে বিদায় নিয়ে ওরা সবাই বাসায় চলে গেল। সকালে ড্রয়িং রুমের সোফায় বসে খবরের কাগজ পড়ছে রাশমিক। পড়তে পড়তে হঠাৎ ওর চোখ আটকে গেল একটা ছবির দিকে। অবাক দৃষ্টিতে ছবির দিকে তাকিয়ে ও আনমনে বলে উঠল, এটা কীভাবে সম্ভব? ওরা তো কালকে আসেনি, তার মানে দিয়াবাড়ি যাবার আগেই কেউ ওদেরকে মেরে দিয়েছে। কিন্তু এখানেও তো আমার নাম লেখা আছে, কে করেছে এসব? আর আমার নামটাই বা কেন ব্যবহার করছে? ক্রমশ একটা ঘোরের মাঝে হারিয়ে যাচ্ছে। হঠাৎ আখের মৃদু ধাক্কাতেই ধ্যান ভাঙে ওর। ভাই, তুই খবরের কাগজের দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? না, আসলে একটা নিউজ দেখছিলাম। কি নিউজ দেখি? রাশমিকের হাত থেকে খবরের কাগজটা নিয়ে আঁখি তাতে চোখ বুলায়। খবরের কাগজ পড়ার এক পর্যায়ে আখির মুখে একটা হাসির আবার লক্ষ্য করলো রাশমিক। কি হলো আপু, তুমি হাসছো কেন? একটা নিউজ দেখে খুব হাসি পেল তাই। কি নিউজ? এই যে ইমরান আর হৃদয়ের মৃত্যুর খবর। এখানে হাসার কি আছে? দেশ থেকে এইসব উচ্ছিষ্টগুলো দূর হচ্ছে, এটা তো খুশির খবর, তাই না? আর যে এই কাজগুলো করতেছে, মানে ওই বাদশাকে যদি সামনে পেতাম তাহলে অনেক ভালো ভালো খাবার রান্না করে খাওয়াতাম। বাদশাও তো একটা খুনি, তাহলে ইমরান, হৃদয় এবং বাদশা তিনজনের মাঝে পার্থক্য রইল কি? পার্থক্য হলো ওরা খারাপ কাজ করে, আর বাদশা ওদের মতো নরপিশাসদের মেরে ভালো মানুষদের সাহায্য করছে, বুঝলি? আমারও তো বোঝার দরকার নেই। খাবার দাও, ভার্সিটিতে যেতে হবে, এমনিতেই দেরি হয়ে গেছে। আখি ফিসফিস করে বলে, এমন ভাব করছে যেন ক্লাস করতে যায় ভার্সিটিতে, যাস তো মানুষ মানে প্ল্যান করতে। কি হলো এভাবে ফিসফিস করে কি বলছো? কই কিছু না তো, আয় খেতে আয়, খাবার দিচ্ছি। তারপর খাওয়া দাওয়া শেষে রাশমিক নিজের বাইক নিয়ে বেরিয়ে পড়ে ভার্সিটির উদ্দেশ্যে। ভার্সিটিতে পৌঁছে ভিতরে ঢুকে দেখে রাত্রি, তারিন, মিম, রিশান, বাঁধন এবং তন্ময় বটগাছের নিচে বসে আড্ডা দিচ্ছে। বাইকটা পার্কিং এরিয়ায় রেখে ওদের কাছে গেল রাত্রি। বলে, তোমার শরীরের কি অবস্থা? আগের থেকে অনেকটা বেটার। আচ্ছা, তোরা আজকে কেউ খবরের কাগজ পড়েছিস? রিশান কৌতূহলের সাথে বলে, না তো, কেন? ইমরান আর হৃদয় মারা গেছে, ওদের লাশের পাশেও আমার সিগনেচার আছে। জানি না কি হচ্ছে সব, কেই বা করছে। কালকে তো ওরা আসেনি, তাহলে আমি ওদের মারলামই বা কখন? আর আমার নামটাই বা লিখলাম কখন? কি বলিস? এটা কিভাবে সম্ভব? সব কিছু কেমন গলিয়ে যাচ্ছে আমার কাছে, কিছুই মাথায় ঢুকছে না। রাশমির কথার মাঝে বাদ শেষে তারিন বলল, আচ্ছা একটা জিনিস লক্ষ্য করেছিস? তারিনের কথার জবাবে বাঁধন বলে, কি লক্ষ্য করব? আমরা যাকে মারার কথা বললেই সেই মারা যায়, আর তার লাশের পাশে বাচ্চার সিগনেচারও থাকে। এটা তো আমি কখনো ভেবে দেখিনি। ভাববি কিভাবে? তুই তো একটা মাথা মোটা। এমনভাবে বলছিস যেন তুই খুব বুদ্ধিমতী। তা নয় তো কি? খানিকটা ধমকর সুরে মিম বলে উঠল, কি শুরু করলি? একটা সিরিয়াস বিষয় নিয়ে কথা হচ্ছে আর তোরা ফাজলামি করছিস। মিমের কথার প্রেক্ষিতে রিশান বলে, তারিন, তোর কথা মোতাবেক কেউ একজন আমাদের মাঝে আছে, যে হয় এই খবরগুলো বাইরে লিক করছে, না হলে নিজে মিলে বাদশা নামে চালিয়ে দিচ্ছে। সেটা ছাড়া আর কি হবে? কিন্তু আমাদের মধ্যে কেউ এমন কাজ কেন করবে? জানি না, মাথায় ঢুকছে না কিছু। রাত্রি রাশমিকে উদ্দেশ্য করে বলে, কাজটা যেই করুক লাভ তো আমাদেরই হচ্ছে, তাই না? কোনো কষ্ট করতে হচ্ছে না। এটা কষ্টের প্রশ্ন না রাত্রি। প্রশ্নটা হচ্ছে কেউ কেন খুন করতে আমার নাম ব্যবহার করছে সেটা। আজকে যাদের মারছে তাদের আমার নাম ব্যবহার করছে, মানলাম তারা খারাপ, কিন্তু কালকে যদি ভালো মানুষকে মেরে আমার নাম ব্যবহার করে, তখন তো সারা জীবন আমাকে সেই খুনের দায়ভার বহন করতে হবে। এত নেগেটিভ কেন ভাবছো রাশ? এমনটা তো নাও হতে পারে, তাই না? এমন যে হবে না তার কি গ্যারান্টি আছে? পরিস্থিতি স্বাভাবিক করার জন্য রিশান বলে, আচ্ছা বাদ দে এই প্রসঙ্গ, এখন বল আজকে রাতের কি প্ল্যান? আজ আমি একা যাব, তোদের কাউকে যেতে হবে না, আর তোদের সাথে কিছু শেয়ারও করব না। দেখি আজকে কি হয়।
আইডিয়াটা খারাপ না, তুই বরং এটাই কর, দেখি কি হয়। এখন চল ক্লাসে যাই। চল। অন্তঃপর ওরা সবাই যে যার ক্লাসে চলে যায়। ঘড়ির কাঁটা ইঙ্গিত করছে সময় রাত 12টা। রাশমিক দাঁড়িয়ে আছে সজীবের বাসার সামনে। গেটের দিকে নজর রাখতে লক্ষ্য করলো দারোয়ান গভীর ঘুমে বিভোর। তাই ওকে আর বাড়তি কষ্ট করতে হলো না। ভেতরে ঢুকে দরজার সামনে গিয়ে হাত রাখতে দরজা খুলে যায়। হালকা চাপানো অবস্থায় ছিল। গুটি গুটি পায়ে ভেতরে প্রবেশ করলো। পুরো বাড়িতে ঘুটঘুটে অন্ধকার বিরাজমান। ফোনের ফ্ল্যাশ লাইট অন করে সামনের দিকে এগোতে গেলে ওর পায়ের সাথে কিছু একটা ধাক্কা খেলো। নিচে তাকিয়ে দেখে সজীবের রক্তাক্ত দেহ মেঝেতে পড়ে আছে, আর লাশের পাশে রক্ত দিয়ে লেখা আছে লাল টকটকে বাচ্চা নামটা ঝলঝল করছে। রাশমিক নিজের অবস্থান থেকে কয়েক পা পিছিয়ে পিছিয়ে এলে এবং একটা ঠোক গিলে মনে মনে বলল, কীভাবে সম্ভব এটা? আমি তো কাউকেই জানিনি সজীবকে মারার কথা, তাহলে মারলোটাকে ওকে? আর এক মুহূর্ত সেখানে না দাঁড়িয়ে বাসার বাইরে চলে আসে। বাইরে এসে বাইকটা স্টার্ট দিয়ে যাত্রা শুরু করে নিজের বাসার দিকে। রাশমিকের আহনভাবে চলে যাওয়া দেখে একজন হাসতে হাসতে বলে, আমাকে খুঁজে লাভ নেই রাশ, তোমার মাইন্ড আমি পড়তে পারি। কখন কি ভাবছো, কাকে নিয়ে ভাবছো, তার কিছুই আমার অজানা নয়। এই ক্ষমতাটা তুমি নিজেই আমাকে দিয়েছিলে। কিন্তু নিয়তির কি খেলা দেখো, আজ তুমি আমার কাছে থেকেও আমার থেকে অনেক দূরে। বেশি না, আর মাত্র কয়েকটা দিনের ব্যাপার। সামনের পূর্ণিমাতেই তুমি আবার আমার হয়ে যাবে। এবার আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। রাশমিক বাসায় পৌঁছে ওর ব্যাগটাকে পার করে ভেতরে যাওয়ার জন্য পা বাড়ায়। ভেতরে গিয়ে দেখে ড্রয়িং রুমের সোফায় আঁকি ঘুমিয়ে আছে। আঁকিকে বিরক্ত না করে যখন রুমের দিকে যেতে নিবে তখন পেছনে থেকে আঁকির ডাকে থমকে দাঁড়ায়। কোথায় গেছিলি রাশ? তোমাকে তো বলেছিলাম আপু, রাতে একটু কাজ থাকে, আসতে দেরি হবে। এত রাতে বাইরে তোর কিসের কাজ থাকে? আর সেটা ভালো কাজ নাকি খারাপ কাজ? খারাপ কাজ হতে যাবে কেন? এত রাতে কিসের ভালো কাজ থাকে ঠিক জানা নেই তো, তাই বললাম। রাশমিক নিজের দৃষ্টি অন্যদিকে ঘুরিয়ে বলে, আমি এখন যাই, সকালে আবার ভার্সিটিতে যেতে হবে। ওকে যা। রাশমিক চলে যাওয়ার দিকে তাকিয়ে মুখে হাসি নিয়ে আঁখি মনে মনে বলে, আমি জানি ও সবসময় তোর সাথে থাকে, কিন্তু কি করব বল, খুব চিন্তা হয় তোকে নিয়ে। যদি আবার হারিয়ে ফেলি তখন? রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় নিজের গা এলিয়ে দিল রাশমিক। আজকের বিষয়টা ওকে খুব ভাবাচ্ছে। সব কিছু কেমন গোলকধাঁধার মতো মনে হচ্ছে, যার শুরু আছে ঠিকই কিন্তু শেষ কোথায় হবে তা ওর জানা নেই। যত দিন যাচ্ছে ও যেন সেই গোলকধাঁধার আরও ভিতরে চলে যাচ্ছে, যেখান থেকে বের হওয়া হয়তো বেশ কষ্টসাধ্য ব্যাপার। সিলিংয়ে ঝুলানো ফ্যানের দিকে তাকিয়ে নানা ধরনের কথা ভেবে চলেছ। কে করেছে আমার সাথে এমন, আর কেনই বা করেছে? আজকের বিষয়টা তো কাউকে জানায়নি, তাহলে কে বা কী করে জানতে পারবলে সজীবকে মারার কথা? ভাবতে ভাবতে রাশমিক পাড়ি জমালো ঘুমের দেশে। রাত্রি 3 ঘটিকা। কেউ একজন রাশমিকের রুমের বারান্দা দিয়ে রুমে প্রবেশ করলো। বিছানায় রাশমিকের পাশে বসে মাথায় হাত বুলাতে বুলাতে বলে, ঘুমন্ত অবস্থায় কত নিষ্পাপ মনে হয়, অথচ ইনি মানুষ মারতে দক্ষ। জানো, এখন না আর তর সইছে না, খুব করে কাছে পেতে ইচ্ছে করছে তোমাকে। সেদিন যদি তুমি অমন না করতে তাহলে হয়তো আজ গল্পটা অন্যরকম হতে পারত। অবশ্য সেটা না করলে আমিও হয়তো আজ এখানে থাকতে পারতাম না। আমার জন্য তুমি নিজের জীবন বিপন্ন করেছিলে। আগামী পরশুদিন তোমার 21 বছর পূর্ণ হবে, সেদিনই হবে আমাদের মহামিলন। তোমার সবকিছু মনে পড়ে যাবে, তুমি হয়ে উঠবে একজন পূর্ণ ভ্যাম্পায়ার। শুধু এদেশের না, তুমি হবে ভ্যাম্পায়ার জগতের বাদশা। হঠাৎ রাশমিকের নড়াচড়া দেখে সে পর্দার আড়ালে গিয়ে দাঁড়ালো। রাশমিক আবার ঘুমিয়ে পড়লে পর্দার আড়াল থেকে বের হয়ে রাশমিকের কপাল এবং ঠোঁটে আলতো করে কয়েকটা চুমু দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। সে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই রাশমিক লাফ দিয়ে উঠে পড়ে ঘুম থেকে। ওর পুরো শরীর থেকে ঘেমে একাকার। রুমে কি কেউ এসেছিল নাকি আমার মনের ভুল? কেন মনে হচ্ছে এখানে আমার খুব কাছের একজন ছিল, যাকে আমি বহু বছর ধরে চিনি। কি হচ্ছে আমার সাথে এসব, আর কেনই বা হচ্ছে? পাগল হয়ে যাব আমি। বিছানা থেকে নেমে রাশমিক ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুম থেকে বেরিয়ে বেড সাইড টেবিলে রেখে জগ থেকে পানি খেতে গিয়ে দেখে জগে পানি নেই, তাই জগ নিয়ে নিচে যায় পানি আনার জন্য।
জগে পানি ভরে যখন রুমে আসতে যাবে তখন কেন যেন আখির কথা মনে পড়ল। আখির রুমে চলে গেল আখি ঠিক আছে কিনা সেটা দেখতে। রুমে রেখে দেখায় আখি নেই। ও ভাবলো হয়তো ওয়াশরুমে গেছে, তাই আর অতটা গুরুত্ব না দিয়ে নিজের রুমে চলে আসলো। অন্যদিকে আখি একটা মেয়ের সাথে কথা বলাই ব্যস্ত। তুই কিন্তু সবসময় রাশির সাথে সাথে থাকবি, কখনো একা ছাড়বি না, ওকে? হুম। আগামী পরশু দিন পূর্ণিমা, আর ওই দিনই কিন্তু রাশের 21 বছর পূর্ণ হবে। অনেকেই জেনে গেছে রাশ এখানে আছে, কিন্তু সঠিক ঠিকানা কেউ জানে না। ওরা তোদের মিলনে বাধা দিবে, এটা নিশ্চিত। আম্মুর কথা মোতাবেক যেদিন রাশের 21 বছর পূর্ণ হবে সেদিন যদি তোদের মিলন হয় তাহলে তোরা হয়ে উঠবি ভ্যাম্পায়ার জগতের সবচেয়ে শক্তিশালী। তোদের হারানো তখন দুঃসাধ্য হয়ে যাবে, যা অর্ফ কিং রনির জন্য খুব একটা ভালো খবর না। তাই ও যে করেই হোক তোদের মিলনে বাধা দিতে চেষ্টা করবে। তাছাড়া ভ্যাম্পায়ার জগতের অনেকে মিলিত আছে রনির সাথে, এই জন্য আমাদের সব খবরও নিমিষে পেয়ে যায়। আমি জানি আপু, তুই একদম চিন্তা করিস না। রাশের কোনো ক্ষতি কেউ করতে পারবে না। আমি ওর পাশে ছায়া হয়ে থাকবো। এছাড়া আমি 4 জন ভ্যাম্পায়ার ওর ওপরে সার্বক্ষণিক নজর রাখছে। আচ্ছা, তুই তাহলে এখন যা, আমাকেও যেতে হবে। রাত যদি আবার দেখে ফেলে তাহলে সমস্যা হয়ে যাবে। যা। চলে যেতে নিলে কেউ একজন তার হাতের ধারালো নখ দিয়ে আঁচড় কাটে আখির গলায়। আঘাত সামলাতে না পেরে আখি মাটিতে পড়ে যায়। মাটি থেকে উঠে সামনে তাকিয়ে দেখে 9 থেকে 10 জন লোক দাঁড়িয়ে আছে এবং তারা ধীরে ধীরে নেকড়েতে পরিণত হচ্ছে। আখি সাথে থাকা মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, তুই এখান থেকে যা, আমি ওদেরকে সামলে নিচ্ছি। তোর কোনো ক্ষতি হলে সব কিছু এখানেই শেষ হয়ে যাবে। না আপু, তুমি একা ওদের সাথে পারবে না। তাছাড়া আমার কিছু হবে না। এখন চলো, আগে ওদের ব্যবস্থা করে নেই। কথাটা বলে মেয়েটি কয়েক পা সামনের দিকে এগিয়ে যায়। আখিও মেয়েটির পাশে গিয়ে দাঁড়ালো। একটার পর একটা নেকড়ে ওদের উপর আছড়ে পড়ছে, আর ওরা নিজেদের সর্বশক্তি দিয়ে লড়াই করার চেষ্টা করে যাচ্ছে। দুজন মেয়ের পক্ষে এতগুলো নেকড়ের বিপক্ষে লড়াই করা কিছুটা কষ্টসাধ্য হলেও ওরা কিছু পা হয়নি। কিছুক্ষণ পর সব কিছু স্তব্ধ হয়ে যায়। ওরা সবগুলো নেকড়েকে মেরে ফেলেছে। শরীরের বেশ কিছু জায়গা ছিলে গেছে, অনেক জায়গা থেকে রক্ত বের হচ্ছে। ওই মেয়েটির থেকে আখি তুলনামূলক একটু বেশি আঘাত পেয়েছে। বিষয়টা লক্ষ্য করে মেয়েটি বলে, আপু, তোমার তো অনেক জায়গায় কেটে গেছে। ও কিছু না, কালকের মধ্যে ঠিক হয়ে যাবে। কি বলছো? কিছু না। এখন তুমি একা নও, তোমার সাথে আরো একজন আছে। তার কথাটাও একটু ভেবো। মেয়েটি নিজের চোখ বন্ধ করে আখির ক্ষত স্থানগুলোতে হাত বুলিয়ে দিলে ক্ষত জায়গাগুলো ধীরে ধীরে ঠিক হয়ে যায়। আখি অবাক চোখে তাকিয়ে বলে, তুই এটা শিখে গেছিস? গতকাল পুরোটা নিজের আয়ত্তে নিয়ে নিয়েছি। অথচ আমি এখনো পারলাম না। পারবা কিভাবে? সারাদিন তো ভাইয়ের সাথে রোম্যান্স করতে ব্যস্ত থাকো। চুপ বেয়াদব, বেশি বড় হয়ে গেছিস তাই না? নিজেরা করতে পারো, আর আমি বললেই দোষ যত। আখি কিছু বলার আগে মেয়েটির চোখের পলকে সেখান থেকে চলে যায়। আখি একটা লাজুক হাসি দিয়ে রওনা দেয় বাসার উদ্দেশ্যে। বাসায় পৌঁছে নিজের রুমে ঢুকে দরজার ভেতর থেকে লক করে ওয়াশরুমে চলে যায়। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় নিজের গা এলিয়ে দিয়ে মনে মনে বলে, সব কিছু ঠিকঠাক মতো হবে তো, নাকি আগের মতো আবার সব তছনছ হয়ে যাবে? ভাবতে ভাবতে ঘুমের দেশে পাড়ি জমালো। গতকাল রাতের ধকলের কারণে আজকে আর তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে পারেনি। সকালে ঘুম ভাঙে দরজার মৃদু ধাক্কার আওয়াজে। বিছানা থেকে নেমে দরজা খুলে দেখে বাইরে রাশমিক দাঁড়ানো। আপু, তোমার কি শরীর খারাপ? কই না তো, কেন? প্রতিদিন তো আমার আগেই ঘুম থেকে উঠে পড়ো, কিন্তু আজ কেন সারা শব্দ নেই, তাই জিজ্ঞেস করলাম। কয়টা বাজে? 9টা। 9টা বেজে গেল আর আমার ঘুম ভাঙেনি? ইস, তোর ভার্সিটিরও তো সময় হয়ে গেছে। একটু অপেক্ষা কর, আমি হালকা নাস্তা বানিয়ে দিচ্ছি। আজকে বরং ওটা খেয়ে একটু কাজ চালিয়ে নে ভাই আমার। আমি কফি বানিয়ে খেয়ে নিয়েছি। শুধু কফি খেয়ে সারাদিন কিভাবে থাকবি? সমস্যা নেই, পারবো। বেশি ক্ষুধা লাগলে ভার্সিটির ক্যান্টিন থেকে কিছু খেয়ে নিব নে। আচ্ছা ঠিক আছে, যা তাহলে, নিজের খেয়াল রাখিস। বাই। বাই। আখির থেকে বিদায় নিয়ে বাসার বাইরে চলে আসে। বাইক নিয়ে বেড়াতে গেলে চোখ আটকে যায় গেটের বাইরে দাঁড়িয়ে থাকা রাত্রির উপরে। রাত্রিকে দেখে কিছুটা অবাক হলেও নিজেকে সামনে নিয়ে বলল, তুমি এখানে কি করছো? এখন থেকে প্রতিদিনই থাকবো।
মানে? মানে এখন থেকে প্রতিদিন তোমার সাথে ভার্সিটিতে যাব, আবার তোমার সাথেই ফিরবো। কেন, তুমি একা যেতে পারো না নাকি? একা যেতে পারলে কি আর তোমার কাছে আসতাম বলো? বুঝলাম না। অত বোঝার দরকার নেই তোমার। আমি একা যেতে পারি না, তাই তুমি আমাকে নিয়ে যাবে, বুঝতে পারছো? তাহলে এতদিন কিভাবে গেছো? এতদিন তো তোমাকে কাছে পাইনি। মানে? বাইকে উঠতে উঠতে বলল। রাখো তোমার মানে ভার্সিটিতে চলো, দেরি হয়ে যাচ্ছে। আর কোনো কথা না বাড়িয়ে রাশমিক বাইকটা স্টার্ট দিল। ভার্সিটিতে পৌঁছে রাত্রিকে বাকিদের কাছে নামিয়ে দিয়ে পার্কিং এরিয়ায় চলে যায়। ব্যাগটা পার করে রাশমিক ও বাকিদের সাথে এসে বলল। রিমি হাসতে হাসতে রাত্রিকে বলে, বাচ্চা আর তুই একসাথে? কাহিনীটা কি? হ্যাঁ, সামথিং সামথিং নাকি? একটা থাপ্পড় দিব বজ্জাত মাইয়া। বাবা, তোমরা করতে পারবে আর আমরা বললেই দোষ? মিমের কথায় সবাই অষ্টআশিতে মেতে ওঠে, একমাত্র তারিন ছাড়া। ও চুপচাপ অন্যদিকে তাকিয়ে আছে, যেটা সবার চোখ এড়ালেও রিশানের চোখ ঠিকই ধরা পড়ল। তারিনের কাঁধে হাত রেখে বলে, কী রে তারিন, তোর আবার কি হলো? এভাবে চুপচাপ বসে আছিস কেন? না কিছু না, তোরা থাক, আমি ক্লাসে যাচ্ছি। তারিন ওখান থেকে উঠে চলে গেল। তারিনের চলে যাওয়ার দিকে তাকিয়ে বাঁধন বলল, ওর আবার হঠাৎ কি হলো? আমিও ঠিক বুঝলাম না। ওদের কথার প্রেক্ষিতে মিম বলে, হয়তো কোনো বিষয় নিয়ে মন খারাপ, বাদ দে, কিছুক্ষণ একা থাকো, ঠিক হয়ে যাবে। বাদশা, কালকে রাতে কি হলো বললি না তো? একই ঘটনা, কেউ একজন সজীবকে মেরে ওর লাশের পাশে আমার নাম লিখে গেছে। তুই তো সজীবের ব্যাপারটা কাউকে জানাসনি, তাহলে কেউ কিভাবে তোর আগে ওকে মারতে পারে? জানি না, অনেকগুলো প্রশ্ন আছে, কিন্তু উত্তরটা একটাও নেই। এখন কি করবি, কিছু ভাবলি? এটা প্ল্যান আছে, তবে যেটা কাজ করবে কিনা সেটা সন্দেহ। কি প্ল্যান? আজ রাতে আমরা 7 জন মিলে আলাদা আলাদা 3টা জায়গায় যাব। আমি সবাইকে মেসেজ দিয়ে জানিয়ে দিব কে কোথায় যাবি। কেউ কাউকে জানাবি না কে কোথায় যাচ্ছিস। দেখা যাক আজকে কি হয়। গ্রেট আইডিয়া। ওদের কথা শেষ হলে রাত্রি বলে, আস, আমি তোমার সাথে যাব। কেন? এমনি, আমি তোমার সাথে থাকবো প্লিজ। আচ্ছা ঠিক আছে। থ্যাঙ্কস। এখন চলো ক্লাসে যাওয়া যাক। অতঃপর ওরা যে যার ক্লাসে চলে গেল। ক্লাস শেষে বের হয়ে সবাই আবার বট গাছের নিচে দেখা করলো। রাশমিক সবাইকে উদ্দেশ্য করে বলে, তোরা তাহলে বাসায় যা, আমি রাতে সবার ফোনে মেসেজ পাঠিয়ে দিব। ওকে। ওরা চলে গেলে রাশমিক এবং রাত্রিও বেরিয়ে পড়ে ভার্সিটি থেকে। রাত্রিকে ড্রপ করে দিয়ে রাশমিক নিজের বাসায় চলে যায়। রুমের এক কোণে রাখা আরাম কেদারায় বসে হাতে থাকা ফাইলটা একটা পাতা উল্টাচ্ছে রাশমিক। ও সিলেক্ট করে নিয়েছে কোন 3 জনকে মারা যায় এবং সেই অনুযায়ী সবাইকে মেসেজ পাঠিয়ে দিয়েছে। ঘড়ির কাঁটা রাত 12টা ছুঁই। রাশমিক এবং রাত্রি ব্যালকনি দিয়ে সাইমনের রুমে প্রবেশ করলো। ভেতরে অন্ধকার থাকায় ফোনের ফ্ল্যাশ লাইটটা অন করে সামনের দিকে এগোতে গেলে মেঝেতে পড়ে থাকা সাইমনের লাশের উপর নজর পড়ে। তবে লাশের পাশে বাচ্চা লেখাটা দেখতে না পেয়ে স্বস্তি নিঃশ্বাস ত্যাগ করলো। লাইটটা রুমের চারদিকে ঘোরাতে গিয়ে পাশের দেয়ালে চোখ আটকে গেল। দেয়ালে রক্ত দিয়ে লেখা আছে বাচ্চা নামটা। তবে এবার শুধু বাচ্চা নয়, নিচে ছোট্ট করে শুভাকাঙ্ক্ষীও লেখা রয়েছে। হঠাৎ ফোনটা হালকা কেঁপে উঠলে দেয়াল থেকে নজর হটিয়ে ফোনের স্ক্রিনে স্থাপন করলাম। রিশানের নাম্বার থেকে মেসেজ এসেছে। মেসেজটা ওপেন করে পড়তে আরম্ভ করা শুরু করলাম। কিছুক্ষণ পরে তন্ময়ের নম্বর থেকেও একটা মেসেজ আসে। মেসেজের ভিতরে লেখাগুলো পড়ে রাশমিক নিজের অবস্থান থেকে 2 কদম পিছিয়ে গেল। সাইমনের মতো বাকি 2 জনও খুন হয়েছে। চেহারায় অজানা একটা ভয়ের ছাপ লক্ষ্য করে কাঁধে হাত রেখে রাত্রি বলে, কি হয়েছে রাশ? তন্ময় এবং রিশানের নাম্বার থেকে মেসেজ এসেছে। কি লিখেছে? ওরা যেখানে গিয়েছে সেখানেও একই অবস্থা। এমনও তো হতে পারতো, হয়তো কেউ তোমাকে খুব ভালোবাসে আর সে এই কাজগুলো করছে যাতে তোমার কোনো কষ্ট না হয়। এটা কেমন ভালোবাসা? যদি ভালোই বেশি থাকে সেটা সামনে এসে না বলে এভাবে প্রকাশ করাটা বোকামি রাত্রি। এতে ওই মানুষটার প্রতি ভালোবাসে না, শুধু ঘৃণাটাই আসবে। রাশমিক বারান্দার দিকে পা বাড়ালে রাত্রি চলে যাওয়ার দিকে তাকিয়ে মনে মনে বলে, যেদিন সবকিছু জানতে পারবে সেদিন শুধু ভালোবাসার কথাই বলবে, ঘৃণা শব্দটা তোমার মাথাতেই আসবে না। বারান্দায় গিয়ে রাশমিক পাশে দাঁড়ালো। রাত্রির উপস্থিতি অনুভব করে একবার সেদিকে তাকিয়ে আবার সামনের দিকে নিজের দৃষ্টি স্থাপন করলো। বারান্দায় রেলিংয়ে রাখা রাশমিকের হাতের উপরে একটা হাত রেখে রাত্রি বলে,
এখন কি করবে? জানি না, মাথায় আসছে না কিছুই। আমার কি মনে হয় জানো, এই সব করছে সে, যে সব সময় তোমাকে দেখছে। মানে? মুখ ভর্তি হাসি নিয়ে বলল, হয়তো সে একটা ভূত। আমি এখন মজা করার মুডে নেই রাত্রি। ওকে মহারাজ, এখন চলুন যাওয়া যাক, নাকি সারা রাত এখানেই থাকার ইচ্ছা আছে? চলো। অন্তঃপর সাইমনের বাসা থেকে বের হয়ে রাত্রিকে ওর বাসায় ড্রপ করে রাশমিক নিজের বাসায় চলে যায়। তবে একা না, সাথে এসেছে আরও একজন, যাকে হয়তো ও দেখতে পায়নি, কিন্তু সে ঠিক ওই ছায়ার মতো পাশে আছে। বাইকটা পার করে বাসার ভেতরে গেল। আজকে আর আখি ড্রয়িং রুমে বসে নাই। রুমে গিয়ে জামা কাপড় চেঞ্জ করে গেল ওয়াশরুমে ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে বিছানায় গা এলিয়ে দিতেই গত কয়েকদিনের বিষয়গুলো চোখের সামনে ভেসে ওঠে, এবং এই একটা বিষয় যেটা রাশমিকের খুব ভাবাচ্ছে। ভাবতে ভাবতে ঘুমের সে পাড়ি জমালো। গত রাতে সে মানুষটা আজকেও এসেছে ঘুমন্ত রাশমিককে দেখার জন্য, খুব কাছ থেকে অনুভব করার জন্য। বিছানায় বসে রাশমিকের একটা হাতে আলতো করে চুমু দিয়ে এঁকে দিয়ে বলে, কালকে সেই রাত রাস, যে রাতে তুমি আবার আমার হয়ে যাবে সময়ের জন্য। জানি তোমার একটু কষ্ট হবে, কিন্তু এতটুকু কষ্ট যে সহ্য করতেই হবে। জানো রাস, ভ্যাম্পায়ার কিংডম তোমাকে ছাড়া অসম্পূর্ণ। তুমি ছাড়া অন্য কেউ সেটাকে পূর্ণ করতে পারবে না। কালকেই তো হবে তোমার আমার মহামিলন। মাথায় কিছুক্ষণ হাত বুলিয়ে দিয়ে রুম থেকে বেরিয়ে যায়। সে বের হওয়ার সাথে সাথে রাশমিকের ঘুম ভেঙে গেল। আজকেও ঘামে সম্পূর্ণ ভিজে গেছে। বিছানা থেকে নেমে এক গ্লাস পানি খেয়ে আবার শুয়ে পড়ে। পা বাড়ালো ভাবনার জগতে। আজকেও কি আমার রুমে এসেছিল কেউ, নাকি এটা আমার মনের একটা ভুল ধারণা? চিন্তাভাবনা বেশি বসে যেত না করে ঘুমানোর চেষ্টা করলো। সকাল 8টা। রাশমিক রেডি হচ্ছে ভার্সিটিতে যাওয়ার জন্য। রেডি হয়ে নিচে নেমে দেখে আখি ডাইনিং টেবিলে নাস্তা নিয়ে বসে আছে। হালকা কিছু মুখে দিয়ে আখির থেকে বিদায় নিয়ে বাসার বাইরে চলে এলো। বাইক নিয়ে বের হতে গেলে গেটের সামনে দাঁড়িয়ে থাকা রাত্রির উপরে নজর পড়ল, কারণ আজকেও সে গেটের পাশে দাঁড়িয়ে আছে। রাত্রির দিকে তাকিয়ে বলল, আজকেও দাঁড়িয়ে আছো? রাগান্বিত কণ্ঠে উত্তর দিল, আজকেও মানে কি হয়? আজকেও মানে কি? আমি না গতকালকে বললাম এখন থেকে তুমি আমাকে ভার্সিটিতে নিয়ে যাবে, আবার নিয়ে আসবে? বসো, তাড়াতাড়ি দেরি হয়ে যাচ্ছে। বাইকে উঠতে উঠতে বলে, গতকাল 1 ঘন্টা যাবত অপেক্ষা করেছি, আর উনি এখন এসে বলছেন দেরি হয়ে গেছে। রাশমিক রাত্রির কথার কোনো উত্তর না দিয়ে যাত্রা শুরু করলো ভার্সিটির উদ্দেশ্যে। ক্যান্টিনে বসে আড্ডা দিচ্ছে সবাই। কথার ফাঁকে রাশমিককে আনমনা দেখে রিশান বলে, কি হলো, কি ভাবছিস? অনেক টেনশনে আছি, জানি না কবে হার্ট অ্যাটাক করে বসি। কেন, কি হয়েছে? এতদিন তো শুধু খুনের ব্যাপারটা নিয়ে টেনশনে ছিলাম, কিন্তু এখন অন্য আর একটা বিষয় আমাকে খুব ভাবাচ্ছে। কি বিষয়? গত 2 দিন ধরে মনে হচ্ছে কে যেন আমার রুমে আসে, কথা বলে, মাথায় হাত বুলিয়ে দেয়, কিন্তু ঘুমের থেকে ওঠার পরে দেখি কেউ নেই। তন্ময় হাসতে হাসতে বলে, তাহলে কোনো ভূত তোর প্রেমে পড়েছে। গভীর রাতে সেই তোর রুমে আসে রোমাঞ্চ করার জন্য। তন্ময়ের কথা শুনে হাসতে হাসতে সবাই মাটিতে গড়াগড়ি খাওয়ার অবস্থা। আমি আছি টেনশনে, আর তোরা মজা করছিস। কি করবো বল, এত মজার জিনিসে না এসে থাকা যায়? হঠাৎ কেউ রাশমিকের কাঁধে হাত রাখলো। পিছনে তাকিয়ে দেখে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। বসে থেকে উঠে বলে, আপনাকে তো ঠিক চিনলাম না। আমার নাম আশা। আপনার সাথে কিছু জরুরি কথা ছিল, তাই এখানে আসা। বলুন, কি বলবেন? আপনি বলেছিলেন ভার্সিটিতে কোনো সমস্যা হলে আপনাকে জানাতে। মেয়েটি কান্না জুড়ে দিয়ে বলে, একটা ছেলে আমাকে ড্রাগস দিতে চেয়েছে, অনেক খারাপ খারাপ কথাও বলেছে। কান্না থামান আর ছেলেটার নাম বলুন, আমি দেখছি ব্যাপারটা কি। ওর নাম তালহা, এমপি ছেলে। হাসালেন, চলুন আমার সাথে। ক্যাম্পাসের মাঝখানে গিয়ে বাঁধন এবং রিশানকে উদ্দেশ্য করে রাশমিক বলে, তালহাকে এখানে নিয়ে আয়, যা। ওকে। রিশান এবং বাঁধন চলে যায় সেখান থেকে। কিছুক্ষণ পরে একটা ছেলেকে সাথে করে নিয়ে এলে ছেলেটা আশার দিকে তাকিয়ে শয়তানি হাসি দিয়ে বলে, কি ফুলটুসি, নিজের বিএফকে নিয়ে এসেছো আমার সাথে কথা বলানোর জন্য? তালহার কথার প্রেক্ষিতে রাশমিক বলল, আমি ওর বিএফ না। তাহলে তুই কি হোস ওর? ভাই হই। আমাকে এখানে ডেকেছিস কেন? শালা বানাবি নাকি?
না, মারার জন্য ডেকেছি। তুই মারবি আমাকে? চিনিস আমার বাবাকে? তোকে মেরে মারিতে পুঁতে ফেলবো যদি তুই আমাকে একটা আসরে দিস। আচ্ছা, তারপর তোর বাপ কি করতে পারে তা আমি পরে দেখে নেব। এখন গুড বাই বডি। উদ্রের অপেক্ষা না করে কোমর থেকে গান বের করে কপালের ঠিক মাঝখান বরাবর একটা গুলি করে মাটিতে পড়ে থাকা তালহার নিথর দেহের দিকে তাকিয়ে বলে, লাশটা ওর বাপের কাছে পাঠিয়ে দে। আর হ্যাঁ, ভার্সিটিতে কখনো কোনো সমস্যা হলে জানাবেন। এখন ক্লাসে যান। রাশমিকে ধন্যবাদ জানিয়ে আশা ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ আড্ডা দিয়ে ওরা 7 জন যে যার বাসায় চলে গেল। আজ আর কাউকে মারার প্ল্যান রাশমিকে নেই। আজকে দেখতে চাই কি হয়। সময় রাত 12টা বেজে 1 মিনিট। আজ পূর্ণিমা হওয়ার কারণে বাইকটা চাঁদের আলোয় বেশ আলোকিত। এদিকে রাশমিক নিজের রুমের গভীর ঘুমে মগ্ন। হঠাৎ কেউ একজন বারান্দায় গিয়ে রুমে প্রবেশ করে। ভেতরে ঢুকে যখন রাশমিকের কাছে বসতে যাবে, দরজায় মৃদু ধাক্কার আওয়াজ শুনতে পায়। মেয়েটি খুব ভালো করে জানে এই সময় আঁখি ছাড়া এখানে আর কেউ আসবে না। দরজাটা খুলেই আঁখির হাস্যোজ্জ্বল মুখটা দেখতে পেল। মুখে হাসি রেখে আঁখি বলে, কে রে, এসে পড়েছিস? আমাকে তো আসতেই হতো। দুটো ছোট বাক্স মেয়েটির দিকে এগিয়ে দিয়ে বলল, এই নে। এগুলো কি? একটা রুমের চারদিকে ছিটিয়ে দিবি। যদি তোদের মিলনের সময় কোনোভাবে রাশের ঘুম ভেঙে যায়, তখন অন্যটা রাশের মাথায় অল্প একটু ছিটিয়ে দিলে ও আবার ঘুমিয়ে পড়বে। তাহলে তোর কাজের ব্যাঘাত ঘটবে না। লজ্জায় মাথা নিচু করে উত্তর দিল, কিসব বলছো আপু? থাক, আর লজ্জা পাইতে হবে না। যান, গিয়ে নিজের কাজে লেগে পড়েন। বাসার চারদিকে আমরা সবাই আছি। আর একটা কথা, বাহিরে যত যা কিছুই হোক না কেন, তোদের কাজ শেষ না হওয়া পর্যন্ত এই রুম থেকে বের হবি না। দুজনের একজনও যদি মাঝপথে এসে থেমে যাস, তাহলে ভ্যাম্পায়ার কিংডমকে ধ্বংসের হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। কথাটা মাথায় রাখিস। তুমি কোনো চিন্তা করো না, সবকিছু ঠিকঠাক মতোই হবে, দেখো। তাই যেন হয়। আমি যাই, এখন 1 সেকেন্ডের মূল্য অনেক বেশি। তোমরা সাবধানে থেকো। আর সময় নষ্ট করা ঠিক হবে না। আমি গেলাম। আচ্ছা। আখির চলে গেলে মেয়েটি দরজা লক করে দেয়। প্রথমে বক্সের সমস্ত পাউডার পুরো রুমে ভালোভাবে ছিটিয়ে দিয়ে পেছনে রাশমিকের পাশে গিয়ে বসলো। সামান্য নিচু হয়ে আলতো করে একটা চুমু এঁকে দেয় কপালে। শুরু হলো রাশমিক এবং ওই মেয়েটির মিলন প্রক্রিয়া। কিছুক্ষণ পর রাশমিকের ঘুম ভেঙে গেলে ও সামনে তাকিয়ে দেখে রাত্রি ওর বুকের উপরে শুয়ে আছে। পুরো ব্যাপারটা বুঝতে তেমন কোনো অসুবিধা হলো না। রাত্রি, তুমি এখানে কীভাবে এলে? আর এসব কী করছো? রাত্রিকে নিজের উপর থেকে ধাক্কা দিয়ে সরিয়ে দিল। ধাক্কাটা একটু জোরে লাগার কারণে রাত্রি বিছানা থেকে নিচে পড়ে যায়। 2 হাত দিয়ে নিজের লজ্জা ঢাকার বৃথা চেষ্টা করলো, কিন্তু পারল না। রাশমিক অন্যদিকে মুখ ঘুরিয়ে নিয়েছে। এই সুযোগকে আঁখি দেওয়া দ্বিতীয় বক্স থেকে কিছুটা পাউডার নিয়ে রাশমিকের মাথায় ছিটিয়ে দিল। রাশমিক পাড়ি জমালো ঘুমের দেশে। উফ, কি শক্তি গায়ে! আমাকে ধাক্কা দেওয়া, তাই না? মজা একদিন আমিও দেখাবো, সেদিন বুঝবা। রাত্রি আবার নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। প্রায় 30 মিনিট পর রাশমিকের বুকে মাথা রেখে শুয়ে পড়ল। কপালে একটা আলতো চুমু দিয়ে বিছানা থেকে নেমে নিজের জামা কাপড় পরে নিল এবং রাশমিককেও পরিয়ে দিল। ওয়াশরুমের দিকে পা বাড়ালো ফ্রেশ হওয়ার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে দেখে রাশমিক ঘুম থেকে উঠে গেছে এবং এক ধ্যানে মেঝের দিকে তাকিয়ে আছে। গুটি গুটি পায়ে এগিয়ে গিয়ে বিছানায় বসে রাশমিকের কাঁধে হাত রাখলো এবং এক ঝটকায় হাতটা কাঁধ থেকে সরিয়ে দেয়। রাশমিকের মুখের দিকে তাকিয়ে দেখে মুখটা ঝলঝল করছে, যেটা দেখে রাত্রি কিঞ্চিত খুশি হলেও আবার পরক্ষণেই একটা দুশ্চিন্তায় এসে ভর করে ওর মনে। আচ্ছা, ও সহ্য করতে পারবো না তো এই কষ্ট। পুরো শরীর তো এখন আগুনের মতো জ্বলবে। রাশমিক বিছানা থেকে নেমে গেল। কিছুতেই কন্ট্রোল করতে পারছে না নিজেকে। অবশ্য না পারারই কথা, কারণ এত শক্তি একবারই নিজের মধ্যে ধারণ করা বেশ কষ্টসাধ্য ব্যাপার, যেটা রাত্রি খুব ভালোভাবেই বুঝতে পেরেছে। কিন্তু ও নিরুপায়, চাইলেও কিছু করতে পারবে না। রাশমিকের দিকে তাকিয়ে ছলছল চোখে বলল, এইটুকু কষ্ট সহ্য করে নাও প্লিজ। এরপর তুমি সারা জীবনের জন্য আমার হয়ে যাবে, আর কেউ আমাদেরকে আলাদা করতে পারবে না। রাশমিক ফ্লোরে হাঁটু গেড়ে বসে পড়েছে, আর সহ্য করতে পারছে না। নিজের চুলগুলো যেন টেনে ছিঁড়ে ফেলতে চাইছে।
কষ্ট সহ্য করতে না পেরে বিছানা থেকে নেমে রাশমিক শক্ত করে জড়িয়ে ধরল রাত্রে। এক ঝটকায় রাত্রিকে সরিয়ে দিয়ে নিজের চুলগুলো টানছে আর চিল্লাচ্ছে। রুমটা সাউন্ড প্রুফ হওয়ার কারণে চিল্লানোর আওয়াজ বাইরে যাচ্ছে না, চার দেওয়ালের মাঝে সীমাবদ্ধ আছে। হঠাৎ বসা থেকে দাঁড়িয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে আয়নাটা এক ঘুষিতে ভেঙে ফেলল। হাত কেটে রক্ত গড়িয়ে পড়ছে, কিন্তু তাতে ওর কোনো ভ্রুক্ষেপ নেই। রুমের একটার পর একটা জিনিস ধরছে আর ভাঙছে। রক্ত দেখতে না পারায় নিজের চোখ বন্ধ করে ফেলে রাত্রি, কিন্তু রক্তের গন্ধ ওকে রাশমিকের দিকে চুম্বকের আকর্ষণের মতো আকর্ষিত করছে। নিজেকে খুব কষ্ট করে সামলে রেখেছে, কিন্তু কতক্ষণ পারবে তাও ওর জানা নেই। অন্যদিকে আখিদের অবস্থাও বেশি ভালো না। হাতে গোনা কয়েকজন ভ্যাম্পার অবশিষ্ট আছে। এভাবে চলতে থাকলে হয়তো খুব শীঘ্রই মৃত্যু ওদের আলিঙ্গন করে নেবে। কিছুক্ষণের মধ্যেই নেকড়েগুলোর সকল ভ্যাম্পারদের মেরে ফেলল। বাকি আছে আখি একা, কিন্তু এতগুলো নেকড়ের বিপক্ষে লড়াই করার মতো শক্তি ওর নেই। তবে নিজেকে নিয়ে চিন্তা নয় আখি, ওর চিন্তা হচ্ছে রাশমিক আর রাত্রির জন্য। ওদের কী হবে? রাশমিক তো এখনও পূর্ণ ভ্যাম্পার হতে পারেনি, তাহলে রাত্রির একার পক্ষে এতগুলো নেকড়ের বিপক্ষে লড়াই করা অসম্ভব। তাহলে কি এখানে সব কিছু শেষ হয়ে যাবে? না, দেহে যতক্ষণ প্রাণ থাকবে ততক্ষণ হাল ছাড়লে চলবে না। শরীরের অনেক জায়গায় কেটে গেছে। এতক্ষণ একটা গাছের আড়ালে লুকিয়ে বিশ্রাম নিচ্ছিল, কিন্তু এখন বিশ্রাম নেওয়ার সময় নেই। তাই গাছের আড়াল থেকে বেরিয়ে লুকিয়ে লুকিয়ে একটার পর একটা নেকড়েকে মেরে তুলেছে। তবে ভাগ্য আর বেশিক্ষণ সঙ্গ দিল না। সবগুলো নেকড়ে এসে ঘিরে ধরেছে ওকে। একটা নেকড়ে মানুষের রূপ নিয়ে আগের সামনে এসে বলল, চিনতে পারছো আমাকে? তোর মতো জানোয়ারকে চেনার কোনো দরকার নেই আমার। তাই নাকি? আচ্ছা বাদ দাও, এখন বলো ওরা কোথায়? জানি না, আর জানলেও বলবো না। তাহলে তো তুমি আমার কোনো কাজের না। আখি নিজের পেটে হাত রেখে চোখের পানি ছেড়ে দিয়ে মনে মনে বলে, সরি বাবু, তোকে এই দুনিয়ার আলো দেখাতে পারলাম না আমি। মানুষরূপী নেকড়েটার হাত থেকে বড় বড় নখ বেরিয়ে আসে। নেকড়েটার ওর হাতের ধীরে ধীরে আখির পেটের দিকে এগিয়ে দিচ্ছে। হঠাৎ ঝড়ের গতিতে কে একজন এসে নেকড়েটার হাতটা ধরে ফেলল।